পুলিশ ডাকবো বাবা? না আঙ্কেল, তা করতে হবে না। সবাইকে বলুন এখান থেকে চলে যেতে। ওগো, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। আমার শাস্তি আমাকে হার দিব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমাকে মাফ করোনি। বলছি তো, আমি অনেক বড় ভুল করেছি। শালি, তোরে তো আজকে প্যান্টের বেল করে যে মারতে যাব। কি বাচ্চা দেখে অন্তত ওর বলো না, এটা তো তোমারই সন্তান। কেন লাদেন, তোমার মনে নেই আমাদের সন্তানকে অস্বীকার করছো তুমি? পেটের উপর চুমু দিলে কি বাচ্চা হয়ে যায় মামা? আরে বোকা মেয়ে, পেটের উপর চুমু দিলে বাচ্চা হয় তোমাকে কে বলেছে? বলতে হবে না, আমি জানি পেটের উপর চুমু দিলেই বাচ্চা হয়ে যায়। মামুনি, তুমি এখন অনেক ছোট, এসব বিষয় তুমি বুঝবে না কেমন? আর তোমাকে কি কেউ বলেছে যে পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়? বলতে হবে কেন মামা? আমি তো জানি, আর সেই দিন নিজ চোখেও দেখেছি। আমি একটা মুচকে হাসি দিয়ে মাহির কপালে একটা চুমু দিলাম। মাহি ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলো টেনে বলল, মামা জানেন? বলো। আমি সেদিন দেখলাম রিফাত ভাইয়া মামির পেটের উপর চুমু দিয়ে বলছে, এই পেটে আমাদের সন্তান, আমি এই বাচ্চার বাবা। আর বলল আমাদের মনে হয় মেয়ে সন্তান হবে। বলতেই পারে, ওর বউয়ের হয়তো তোমার মতো একটা বাবু হবে। আর তুমি ওদের বাসায় কবে গেলে? ঠাস করে মাহি আমার গালে আস্তে করে একটা চড় দিয়ে বলল, আরে গাধা, এটা তো হলো তোমার বউ, মানে আমার মামি। রিফাত ভাইয়া তোমার বউয়ের পেটে চুমু দিয়ে বলেছিল এটা আমাদের সন্তান। মাহির কথা শুনে আমার চোখ কপাল উঠে গেল। কি বলছে এই মেয়ে? আরে না, আমি আবার এসব কী চিন্তা করছি? ও হয়তো পিচ্ছে মেয়ে, আর রিফাত হয়তো আমাদের বাসায় কোনো কাজের জন্য আসছিল। রিফাত হল আমার বেস্ট ফ্রেন্ড, আর ও আমাদের বাসায় প্রায় আসে। এতে ঘাবড়ানোর কি আছে? মাহির কপালে হাত দিয়ে বললাম, মামনি, রিফাত তোমার বেস্ট ফ্রেন্ড, হয়তো তোমার মামির কাছে কোনো দরকারে আসছিল। তুমি হয়তো ভুল কিছু দেখেছো। আরে মামা, আপনি এসব কি বলছেন? আমি ভুল দেখছি মানে? আপনি যখন অফিসে থাকেন তখন রিফাত ভাইয়া আপনার বাসায় আসে, আমি তো প্রায় সময় দেখি। আর সেই দিন রিফাত ভাইয়াকে মামির পেটে চুমু খেতে দেখেছি আমি। আর মামি যখন আমাকে দেখতে পাই তখন আমাকে ডেকে নিয়ে বলে, তুমি কি দেখেছো বলো তো? তখন আমি বলেছি, রিফাত ভাইয়া আপনার পেটে চুমু খেলো কেন? আর আপনার পেটের ভিতরে কি বাচ্চা আছে মামি? তখন মামি বলল, তোমার মামার যেমন আমার উপর অধিকার আছে, তোমার রিফাত ভাইয়েরও আমার উপর অধিকার আছে। আর তোমার রিফাত ভাই তোমার মামার বেস্ট ফ্রেন্ড না, এজন্যই আমার উপর ওর অধিকার আছে। আর আমরা তো খেলা করছিলাম, এটাকে চুমু খেলা বলে বুঝলে। শেষে আমাকে চকলেট দিয়ে বলল আমি যেন এসব কথা কাউকে না বলি। আসলে মামা, রিফাত ভাই তো তোমার বেস্ট ফ্রেন্ড, সেই হিসেবে তো ঠিকই রিফাত ভাইয়ের মামির উপর অধিকার আছে, তাই না মামা? মাহির কথাগুলো এক নাগারে শুনলাম। পিচ্ছে একটা মেয়ে, এই তো বয়স মাত্র 8 কি 10 হবে, আমাদের পাশের বাসায় থাকে। ওর বড় বোনকে আমি পড়াই। কিন্তু আজকে মাহির কথা শুনে আমার বুকের এক কোণে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। নিষ্পাপ একটা মেয়ে, আর যাই বলুক, ও কখনো মিথ্যে বলবে না। নিজ চোখে যা দেখেছে তাই তো বলছে ও। আর মিতুর সাথে আমার 1 বছরের সম্পর্ক, এর ভিতরে কখনো আমার জন্য ওর ভালোবাসার কমতি ছিল না। এই 1 বছরে এতটা পরিমাণ ভালোবাসা ছিল যা বলার বাইরে। আর আমি চিন্তা করতাম, একটা মেয়ে এতটা পরিমাণে কীভাবে ভালোবাসতে পারে। আর আজকে মাহি সব কী কথা বলল, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমার জানা মতে রিফাত এই কাজ করবে না, কারণ ওর বউ আছে। আর আমার বউকে বড় বোনের মতো সম্মান করে। আর বিশেষ করে আমার বউ 3 মাসে প্রেগনেন্ট। আমার যে সন্তান হবে, এতে আমার পরিবার সহ আমি যে কতটা খুশি হয়েছি তা বলার বাহিরে। শরীরটা এখন আমার থরথর করে কাঁপতে লাগলো। মনের ভিতর যেন অজানা ভয় ঢুকে গেল। মামা মামা, ও মামা। মাহির কথায় হুঁশ আসলো আবার। হ্যাঁ মাহি, বলো। বললেন না তো মামা, পেটে চুমু দিলে কি বাচ্চা হয় নাকি? সেসব পরে বলবো, আগে বলো আমি অফিসে যাওয়ার কতক্ষণ পরে তোমার রিফাত মামা আসে? এই তো মামা, কখনো কখনো 11টা হয়তো, আবার কখনো বিকেলে। কেন বলুন তো? না এমনি। শোনো, এইসব কথা কাউকে কি বলেছো? আরে না, আপনাকেই শুধু বললাম। আচ্ছা চলুন, আপু কি কি জন্য ডাকছে আপনাকে দেখি। যাবো। এখন বলো, পড়া শেষ করেছো তো তুমি? মামা, সব পড়া শেষ, এখন শুধু আপনার জন্যই অপেক্ষা করছি। আচ্ছা, গিয়ে সমস্ত পড়া আগে রিভিশন দাও। আমি আসছি কেমন? আজকে বলবে রাতে পড়াবো না, বাসায় এসেছি যেহেতু
বিকেলে তোমাদের দুই বোনকে পড়াবো। আচ্ছা মামা, আর চকলেট আনতে কিন্তু ভুলবেন না। চকলেট খেতে যে টাকা লাগে ভাগ্নি, সেই টাকা কে দিবে আমাকে? মাহি চোখ বড় বড় করে বলল। তোমার কত বড় সাহস আমার কাছে টাকা চাও? আমি তাড়াতাড়ি কান ধরে বললাম, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে যেন। এই বলে মাহি দরজা দিয়ে বের হয়ে গেল। জানালার কাছে কে বাহিরে তাকে আন মনে ভাবছি, আচ্ছা মাহি যা বলছে তা যদি সত্যি হয়, 1 বছরের সম্পর্ক আমাদের। আমি জানি মিতু কতটা ভালো, ওর মতো ভালো কোনো মেয়ে হয় না। আর রিফা তো এতটা খারাপ না, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি জানি ও আমার বউকে কতটা সম্মান করে। মাহি যে তো বলেছে এসব কথা, একদিন দেখি না পরীক্ষা করে। আমাদের সংসার জীবনে সন্দেহ জিনিসটা কখনোই ছিল না, কিন্তু আজকে মাহি এসব বলার পর আমার বুকের ভিতরে এক অজানা ভয় হচ্ছে। আমি আজকে বাসায় আসি দেখে মিতু আমাকে রেখে বাজারে গেছে কি যেন কিনতে। মেয়ে মানুষ, অনেক শখ থাকে না। টকটক আওয়াজে ধ্যান ভাঙলো, মনে হয় মিতু এসেছে। দরজা খুলে দেখি মিতুই এসেছে। এসে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলল। আমার বাবুটা কি রাগ করেছে আমার সাথে? আমি মিতুকে ছাড়িয়ে বললাম, এতটা দেরি হলো যে আসতে? আর বলো না, বাজার থেকে বের হতে অনেক দেরি হয়েছে। আর এই নাও, তোমার জন্য আইসক্রিম এনেছি। এমনি যে গরম পড়েছে না। মিতু রাত থেকে আইসক্রিম নিয়ে বিছানার উপর বসলাম। মিতু আমার পাশে বসে আছে, আমার মুখের উপর তাকিয়ে বলল। ওই বাবুর আপু, তোমার কি হয়েছে? আরে না, তেমন কিছু না, এমনিতেই মন খারাপ। এটা শুনেই মিতু কান্না সুরে বলল। যেই ভালোবাসার জন্য আমি সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছি, এতদিনও তোমার মন খারাপ হতে দেই নাই। আজকে কেন তোমার মন খারাপ? আমার চোখের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, এটা সত্যি, আমরা পালিয়ে বিয়ে করেছি। মিতু আমার জন্য ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসছে। এটাও সত্যিও আমার মন খারাপ কখনোই হতে দেয় না। কিন্তু আজকে যে মাহি বলল, তা কিছুতেই বিশ্বাস হচ্ছে না এইসব। ওই, তোমার কি হয়েছে? হ্যাঁ, আমাকে বলো। তেমন কিছু না মিতু। আচ্ছা, ডক্টরের কাছে গেছিলে? হুম, ডাক্তার বলেছে তোমার বেবি সব আমি অনেক ভালো আছি। তাহলে তো ভালোই। আচ্ছা যাও, এখন এক কাজ করো, গিয়ে তাড়াতাড়ি রান্না করো। মাহিদের বাসায় যেতে হবে, ওদের আজকে একটু আগে পড়াবো। বলছি না এত কষ্ট করতে হবে না, আমাদের যা আছে এইতেই তো আমাদের চলবে। এসব বিষয়ে পরে কথা বলবো কেমন? এখন তুমি কি রান্না বান্না তাড়াতাড়ি করো। মিতু আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল। তুমি কি অপেক্ষা করো, আমি সবকিছু তৈরি করছি। মিতু বিছানা ছেড়ে চলে গেল। শুয়ে শুয়ে চিন্তা করছি, মিতুকে দেখে তো এমন মনে হয় না। দূর, পিচ্ছে একটা মেয়ের কথা আমি এত চিন্তা করছি কেন? হয়তো কোনো ভুল কিছু দেখেছে, হতেও পারে। 10 মিনিট শুয়ে থাকার পর আবার মাহির কথা মনে পড়ে গেল। পিচ্চিরা তো কখনো মিথ্যা কথা বলে না, আমি এটা খুব ভালো করেই জানি। মাহিকে আমি পড়াই, ওর বিষয়ে তো সবচেয়ে বেশি ভালো আমিই জানি। মিতু জানে আমি একবার শুয়ে থাকলে আর উঠি না। আজকে বিছানা ছেড়ে উঠে গেলাম। দেখি তো মিতু কিচেনে কি করে। খুব সাবধানে হেঁটে হেঁটে কিচেনের কাছে গেলাম, যেন শব্দ না হয়। অল্প অল্প করে আওয়াজ আসছে কিচেন থেকে। উকি দিয়ে দেখি মিতু কার সাথে যেন কথা বলছে ফোনে। কথাগুলো ছিল এমন, হ্যাঁ, আমাদের বেবি ভালো আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আর আজকের দিনটা আমাদের অনেক ভালো ছিল না, খুব এনজয় করলাম দুজন মিলে। কালকে কিন্তু সময় মতো চলে আসবে, কেমন? অপেক্ষায় থাকবো। এগুলো শুনে মিতুর উপর আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি ভাই এক মনের মানুষ, কারোর উপর বেশি রাগ করতে পারি না। সবসময় নিজের মতোই চলি, আর এত চিন্তা ভাবনা করিও না কখনো। তবে আজকে যেন মিতুর বলা কথাগুলো শুনে মনে হচ্ছে মাহির বলা কথাগুলোর সাথে মিলে যাচ্ছে। তাহলে কি সন্তান আমার না? মিতু আমাকে ধোকা দিল। এসব চিন্তা করতে করতে মিতু চলে আসলো, আর আমাকে আবার বিছানার উপর শুয়ে থাকতে দেখে বলল। তুমি আসলে অনেক আলসে, একবার বিছানার উপর শুয়ে থাকলে আর মন বলে উঠতে। এখন তাড়াতাড়ি উঠো, আমি টেবিলে খাবার দিচ্ছি। টেবিলে গিয়ে বসলাম। অন্য দিনের মতো মিতু আমাকে খাইয়ে দিল। এটা প্রতিদিনেরই রুটিন, একবেলা হলেও আমাকে খাইয়ে দেবে। আজকে মনটা বেশি ভালো না, এই জন্য চুপচাপ খেয়ে যে বের হয়ে যাব, তখন মিতু পেছন থেকে বলল। একদিন বাসায় আসছো আর আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবা, তা না? আছে শুধু টাকা ইনকাম করার চিন্তায়, ভালো লাগে না এইসব। আর দরজা দিয়ে বের হতে হতে বললাম, তুমি তখন একাই ঘুরতে যেতে পারো, আমাকে আবার কি দরকার? বাসা থেকে বের হয়ে মাহিদের বাসায় যাচ্ছি। আসলে মিতু ঠিকই বলেছে, আমি শুধু টাকা টাকা করি। আরে ভাই, তুই বুঝবি কি? টাকা ছাড়া পৃথিবীতে কেউ কাউকে মূল্য দেয় না, সবাই ফকিরনি বলবে। তবে কি আমি মিতুকে সময় দিতে পারিনি বলে এসব করেছো? হতেও পারে। দাঁড়া, আমাকে একটু সময় দে, আমি আস্তে আস্তে সব ঠিক করে নেব। যদি মায়ের কথা সত্যি হয় না, মারবো না, কাটবো না, একেবারে জন্মের ঠিক করে ফেলবো। কলিং বেল বাজাতে সেতু এসে দরজা খুললো। সেতু হলো মাহির বড় বোন, ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কি ব্যাপার লাদেন ভাইয়া, আজকে যে এত আগে? এই তোমরা আমাকে কি পেয়েছো? হ্যাঁ, তুমি ডাকো ভাইয়া, মাহি ডাকে মামা। ভেতর থেকে আন্টি বলে উঠলো।
আমি তাহলে তোমাকে আঙ্কেল ডাকি নাকি? সাথে আঙ্কেলও বলল। আমি তাহলে কি রাখবো? আমি ভেতরে কোনাতে সামনে দাঁড়ালাম। এই বাসার পুরো ফ্যামিলি পাগল হয়ে গেছে, এখন খুব ভালো করে বুঝতে পারছি। আমাদের সাথে তাহলে তুমি আরো বড় পাগল। আচ্ছা ভাই, আমি পাগল হয়েছি। এসে তো গিয়ে পড়া বের করো, আমি আসছি। আসলে ওদের পরিবারের সাথে আমি অনেক ফ্রি, কথাবার্তা শুনে হয়তো বুঝেই গেছেন। সে তো যেতে আন্টি আমার দিকে তাকিয়ে বলল, দিনকাল কেমন যাচ্ছে বাবা? বেশি একটা ভালো না আন্টি। কেন বাবা, তোমার আবার কি হয়েছে? পরে একদিন বলবো, এখন ওদের গিয়ে পড়াই, না হলে আবার দুই বোন মারামারি লেগে যাবে। আঙ্কেল হাসতে হাসতেই বলল, তুমি পারো ওদের সামলাতে। আচ্ছা যাও, গিয়ে দেখো কি করে ওরা। আর যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করে যাবে, কেমন? আঙ্কেলের কথা শুনে একটু খুশি হলাম। মাসও শেষ, মনে হয় টাকা দেবে। টাকা পেয়ে আমি সব ভুলে যাই। টাহারে, আহারে টাহা, ও টাহা, তোর জন্য কত কি করা লাগে। আজ পড়াতে গিয়ে মনে বসছে না। আমার বইয়ের রহস্য যেভাবেই হোক আমার সমাধান বের করতেই হবে। মাহিকে কিছুক্ষণ পড়াতেই বলল ওর মাথা ব্যথা করছে, এই জন্য ওকে ছুটি দিয়ে দিয়েছি। হঠাৎ সেতু বলে উঠল, ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ সেতু বলো, কি বলতে চাও? আসলে কিভাবে যে বলি, বললে আবার রাগ করবেন না তো আপনি? আরে না, রাগ করবে কেন, আবার তোমার সাথে, বলো। ভাইয়া, কয়েকদিন ধরে একটা বিষয় খেয়াল করছি। রিফাত ভাইয়া আপনার বাসায় বেশি আসা যাওয়া করে। হয়তো ভাবছিলাম ও আপনার বেস্ট ফ্রেন্ড, এজন্য আপনার বাসায় যেতেই পারি। কিন্তু ইদানিং একটু আসা যাওয়াটা বেশি। শুধু আমি না, অনেকেই মনে করে। মানে কিভাবে যে বলি আপনাকে, শুধু আপনার বেস্ট ফ্রেন্ড বলে কেউ একে কিছু বলে না। আপনি আবার মন খারাপ করবেন না। আরে না না, মন খারাপ করার কি আছে? আচ্ছা সেতু, তুমি কি কিছু দেখেছো? কেন আসে রিফাত, আর কিসের জন্য? আপনি ছাড়া কখনো ও আপনার যাওয়ার সাহস হয় নাই। আপনি থাকলেই যায়, নয়তো না। তবে আমার একটু রিফাত ভাইয়ার উপর সন্দেহ লাগছে। আমি জানি আমার কথা শুনে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু ভাইয়া। সেতু থাক, আর বলতে হবে না। বিষয়টা আমি দেখেছি, এখন এগুলো অঙ্ক করো। বিষয়টা সামান্য এগোলাম না, আমার মাথা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। এত কিছু আমার বাসায় হয়ে যাচ্ছে আর আমি নিজেও জানি না এসব। হঠাৎ করে কেমন যেন একটা কষ্টের অনুভূতি হলো। মনে হচ্ছে যেন আমি আমার প্রিয়জনকে হারিয়ে ফেলছি। সবসময় আমি আমার মাসের বেতন হাতে পেলে অনেক খুশি হতাম, কিন্তু আজকে হাতে এই প্রথম টাকা পাওয়ার পরে মন খারাপ। জানি না কেন এরকম হলো। তবে আমার এর একটা সমাধান বের করতেই হবে। মৃত্যুর পেটের বাচ্চা যদি শুনি আমার না, আরও যদি পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়, বেশি কিছু করাও যাবে না ওকে, কারণ ওর পেটে এখন 3 মাসের বাচ্চা আছে। মারধর করলে সমস্যা হবে, কিন্তু আমার কি দোষ? আমার সাথে এবার কেন এমন বেইমানি করলো মৃত্যু? রাতে কোনো রকম গিয়ে শুয়ে পড়লাম। মৃত্যু আমার বুকের উপর মাথা দিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে গেল। কি মায়াবী ওর চেহারা, একবার ওকে দেখলে আমার মন শান্ত হয়ে যায়। এমন একটা মেয়ে সব করতেই পারে না, কিন্তু মাহি আর সেতুর বলা কথা ওর মিথ্যা হতে পারে না। একজন হয় মিথ্যা বলল, আরেকজন বাসায় কিছু টাকা দিতে হবে। শুনেছি আম্মা একটু অসুস্থ। জীবনটা শেষ করে ফেলেছি টাকার পেছনে ছুটে। এই ফ্ল্যাটটা কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। খুব পরিশ্রম করছি জীবনে। যাদের জন্য এত কিছু করলাম, তারাই যদি দিন শেষে বেইমানি করে, কেমন লাগবে তখন বলেন? আমরা তো এমনি এমনি টাকার পেছন ছুটি না, তাদেরকে সুখী করতে টাকার পেছনে ছুটতে হয়। এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে গেলাম। সকালে রেডি অফিসে চলে যাব, এই মুহূর্তে মৃত্যু এসে আমার কপাল একটা চুমু দিয়ে বলল, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবা না, চুপচাপ গিয়ে অফিস করে চলে আসবা, কেমন? আমি তোমার অপেক্ষায় আছি। আজকে আর মৃত্যুর দিকে বেশি একটা মায়া লাগলো না। সরাসরি বাসা থেকে বাহির হয়ে গেলাম। খুব চিন্তা করছি কিভাবে কি করা যায়। অফিসে গিয়ে শুনি আজকে নাকি নতুন বস আসবে। আর এমন কি, প্রতিদিনই বলে নতুন বস আসবে, কিন্তু তার আর আসার কোনো খবর থাকে না। বর্তমানে যে বস আছে, মাসে একবার আসে কিনা তা নিয়ে সন্দেহ। আর আমি এ নিয়ে এত মাথা ঘামাই কেন? নিজের ডেস্কে বসতেই পাশ থেকে তাহমিনা ভাবি বলে উঠল, কেমন আছেন ভাই? এই তো ভাবি, মোটামুটি ভালো আছি। আপনি? আমাদের খবর কি আর কেউ নেয় ভাই? আপনি তো থাকেন আপনার মতোই। এই মহিলার একটু গায়ে পড়া স্বভাব আছে, তাই এর বেশি বললাম না। এক মনে কাজ করতে করতে ঘড়িতে প্রায় 11টা বেজে গেল। এখন তো রিফাত আসার সময় হয়েছে। আজকে যে করে হোক ওদের ধরতেই হবে। সব কিছু গুছিয়ে উঠলাম। আগে ওয়াশরুম থেকে একটু ধোয়া টেনে পরে একবারে চলে যাব। ওয়াশরুমে ঢুকে সিগারেট জ্বালিয়ে খাওয়ার মজাই আলাদা। 10 মিনিট পর বাইরে আসলাম। ভাবলাম আরেকবার দেখে আসি সব কিছু গুছিয়ে রাখছি কিনা। আবার গিয়ে আমার জায়গায় বসলাম, কিন্তু পাশে তো তাহমিনা ভাবিকে দেখতে পারছি না। উনি আবার কোথায় গেল? ধুর, যেখানে ইচ্ছে যাক, তাতে আমার কি। চেয়ার ছেড়ে যেয়ে উঠতে যাব, অমনি একটা বড়ির মতো সুন্দরী মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ওর পরনে নীল রঙের একটা শাড়ি। বিশেষ করে আমার নীল রং খুব পছন্দ। ঠোঁটের নিচের তিলটা বেশ আকর্ষণীয়। আরে বাবা, আমি কেন এই মেয়ের কথা বলছি? কার বউ কে জানে।
আর এমনিতে আমি মেয়েদের এত প্রশংসাও করি না, তাও যদি একটু করি ওরা তো অল্পতে 1 লাফ দিয়ে গাছে উঠে যাবে। তবে মেয়েটার শরীর থেকে আলাদা একটা সুঘ্রাণ বের হচ্ছে, যে ধরনের ঘ্রাণ সাধারণত বড় লোকেরা ব্যবহার করে, এটা আমার ধরে না। মেয়েটা আমার চোখের উপর হাত দিয়ে ইশারা করে বলল, এই যে মিস্টার, আমি আপনাকে ডাকছি না। আমি মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, জি আপু, কিছু বলবেন? আমি আপু বলতে মেয়েটা চোখ বড় বড় হয়ে গেছে, মনে হয় আমি ভুল কিছু বলে ফেলেছি। আরে ভাই, তুই একটা মেয়ে, আপুই তো বলবো নাকি নাকি নানু বলে ডাকবো? আমি আবারও বললাম, এই যে আপু, কিছু বলবেন কি? মেয়েটা আবার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলল, তুমি জানো আমি কে? আপনি কি সেটা আমার জেনে কি লাভ আছে? এখন বলুন এখানে কি জন্য আসছেন? আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে মানে বুঝলাম না। এবার আমি রাগে দাঁড়িয়ে বললাম, আপনি কে বলুন তো? এত কথা বলছেন কেন? মন মেজাজ এমনিতেই ভালো না, এখান থেকে জানতো বিরক্ত করবেন না। মেয়েটা এবার আমার টেবিলের উপর ঝুঁকি দিয়ে বলল, আপনাদের অফিসে নতুন কেউ আসলে বুঝি এমন ব্যবহার করেন? দেখেন আপু, বিষয়টা এমন না, এমার্জেন্সি একটা দরকার আছে আমার, তাই আমাকে যেতে হবে। ও, তা কার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাচ্ছেন? এই মেয়ের বকবক শুনে মাথা আমার গরম হয়ে যাচ্ছে, তাই বিরক্ত হয়ে বললাম, আপনি এখান থেকে গেলে আমি অনেক খুশি হতাম। আর যদি এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসেন, তাহলে আমার মতো অনেক ছেলে আছে অফিসে, ওদের সাথে গিয়ে আড্ডা দিন। এর মাঝে তাহমিনা ভাবে এসে বলল, ম্যাম, ম্যাম মানে? ম্যাম আপনি এখানে? এখনই আপনি আমার অফিস রুমে আসেন, আপনার খবর আছে আজকে। মেয়েটা যেতে তাহমিনা ভাবি বলল, ভাই আজকে মনে হয় তোমার চাকরি শেষ। আমি বিষয়টাকে বেশি একটা গুরুত্ব না দিয়ে তাহমিনা ভাবিকে বললাম, পড়াশোনা আসে যেহেতু, চেষ্টা করলে চাকরি পাবো। এখানে চাকরি করতে হবে এমন কোনো কথা না। আর আমি জানতাম না যে উনি আমাদের অফিসের নতুন ম্যাম। যাই হোক, যাওয়া হয়েছে তা হয়ে গেছে, এখন গিয়ে দেখি কপালে কি আছে। ভাবছিলাম বাসায় চলে যাব, কিন্তু তার পারলাম না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কে জানতো উনি আজকে আসবেন। ভয়ে ভয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম, দেখি ম্যাম চোখে চশমা দিয়ে ফোন টিপছে, হয়তো আমার অপেক্ষাই করছিল। আমাকে দেখতে পেয়ে বলল, নবাব সাহেব, আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। আপনার নামটা যেন কি? জি ম্যাম, লাদেন। আরে ম্যাম কেন বলছেন আমাকে স্যার? আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আমাকে তো আপু বলে ডাকবেন, ওই আগেরই মতো। সরি বলছি তো ম্যাম, আমি জানতাম না যে আপনি ম্যাম। ম্যাম টেবিলের উপর হাত দিয়ে জোরে আঘাত করে বলল, অফিসে আসেন কি মজা করার জন্য? যখন ইচ্ছে হয় চলে যাবেন। এটা কি আপনার বাবার অফিস? আমি কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। এক বইয়ের চিন্তায় বাঁচি না, এর মাঝে আরেক বিপদ এসে হাজির। ভালো লাগে না রে এসব। ম্যাম আবার বলে উঠল, আজকে থেকে আপনার চাকরি নাই, এখন অন্য জায়গায় গিয়ে চাকরি দেখতে পারেন। এরকম মানুষ আমার কোম্পানিতে আমি রাখবো না। না জানি কাজ না করে কতদিন বসে বসে বেতন নিয়েছে। এটা শুনে মেজাজ আমার হুট করে গরম হয়ে গেল। গলা থেকে টাইটা সরিয়ে বললাম, তোর বাপের চাকরি তুই কর শালি, এই চাকরি তোরে আমি দিয়ে গেলাম। এছাড়া আর কি বলবো বলেন? এমনিতে টেনশনে বাঁচি না, এর মাঝে আবার বলে চাকরি নেই। মাথাটা পুরোপুরি গরম হয়ে গেছে আজকে। এগুলো বলে দরজা দিয়ে যে বের হবো, পিছন থেকে ম্যাম বললেন দাঁড়ান। আমি পেছনে তাকিয়ে বললাম, আসলে আমি সরি ম্যাম, আপনার সাথে এভাবে কথা বলার জন্য। বাসা থেকে ঝগড়া করে আসছি তো এই জন্য। আর সমস্যা নেই, চাকরি থেকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আসলে ওনাকে বকা আমার ঠিক হয়নি, কার রাগ যে কার উপর মিটালাম। যাই হোক, উনি আমার অফিসের বস। এর মাঝে ম্যাম বলে উঠল, আমি তোরে এই জন্য ডাকি নাই বেয়াদব। তোদের মতো ফালতু ছেলেকে যে কে অফিসে চাকরি দেয় বুঝি না। আরেকবার যদি এই অফিসের আশেপাশে দেখি না, পা ভেঙে ফেলবো। মনটা চেয়েছে অনেক কিছু বলতে, আর বললাম না। ওরা টাকাওয়ালা মানুষ, যা ইচ্ছে তাই করতে পারবে। তবে আমার খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি। এছাড়া এবার কী করবো বলেন? এমনিতেই মন খারাপ হয়ে আছে। অফিস থেকে বেরোতে শুনলাম কে জানি বলছে আমাদের নতুন ম্যাম অনেক ভালো আছে, তার ব্যবহার খুব ভালো। আর বিশেষ করে উনি কাউকে বকা দেয় না, খুব সুন্দর ভদ্রভাবে কথা বলে। মনে মনে বললাম, তাহলে আমার সাথে এমন করলো কেন? হয়তো আমি আগে ওনাকে রাগিয়ে দিয়েছি তাই। নতুন ম্যাম আসতে না আসতে আমার চাকরি শেষ। ও মোর কপাল। দিনকাল খারাপ গেলে যেমন হয় আর কি। অফিস থেকে বের হয়ে একটা খোলামেলা মাঠে গিয়ে বসলাম। আগে মনটাকে একটু শান্ত করি, পরে না হয় বাসায় যাব। এই প্রচণ্ড রোদের মাঝে বসে আছি। অনেকে হয়তো আমাকে পাগল বলতে পারে, তবে এখানে বসে আছি শুধু শরীরের রাগ কন্ট্রোল করার জন্য। হালকা হালকা হাওয়াও আসছে। কিছুক্ষণ বড় উঠে যেয়ে চলে যাব, তখন পিচ্ছে একটা মেয়ে ফুলের তোড়া নিয়ে এসে বলল, ভাইয়া এই ফুলগুলো নেন না, বাসায় গিয়ে ভাবিকে দিবেন। বেশি না, আমাকে 50 টাকা দিলেই হবে। মেয়েটাকে দেখে একটু মায়া লেগে গেল। মুখটা ঘেমে একাকার হয়ে গেছে, তবে এই রোদের মাঝে ঘোরাঘুরি করছে কয়েকটা টাকার আশায়। মেয়েটাকে বললাম, চলো ওই দিকে গিয়ে বসি, তারপর তোমার সব ফুলগুলো আমি কিনে নেব। ভালো একটা জায়গায় গিয়ে বসলাম। আশেপাশে অনেক মানুষ,
গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে। এদের কথা বলে আর গল্পটাকে নোংরা করতে চাই না। পিচ্চি মেয়েটাকে প্রশ্ন করলাম, কি করলে টেনশন কমে বলতে পারবে তুমি? পিচ্চিটা আমার কথায় উত্তর দিয়ে বলল, সব কিছু মিলে একটা মানুষ হয় জানেন ভাইয়া, একটা মানুষের ভেতরে বিবেক বুদ্ধি সব কিছুই আছে, আর টেনশন আছে বলেই তো সে সব কিছুতে সফল হতে পারছে। কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে পরিবারকে সুখে থাকবে, সেই টেনশনই তো তার ভেতরে থাকবে, এটাই তো স্বাভাবিক। যেমন আমার টেনশন আমি আমার বাবা মাকে কিভাবে সুখে রাখবো। এই জন্য রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করি তাদের মুখে দুমুঠো ভাত জোগাড় করার জন্য। তবে টেনশন নাই কাদের জানেন, যাদের পরিবার বলতে কিছুই নাই। সত্যি পিচ্চির কথা শুনে মনটা ভরে গেল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েটা কথা বলতে পারে। পকেট থেকে 500 টাকার একটা নোট হাতে নিয়ে ফুলগুলো নিলাম আর বললাম, এগুলো রেখে দাও তুমি। কিন্তু ভাইয়া। আরেকদিন আমাকে ফ্রিতে ফুল দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। হুম। দেখতে দেখতে মেয়েটা টাকা নিয়ে চলে গেল। আস্তে করে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তবে আজকে যত বাসার কাছে যাচ্ছি তত যেন আমার বুকটা ভয়ে বেড়ে যাচ্ছে। বুঝলাম না কেন এমন হচ্ছে। বাসার কাছে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়েছে আমার বাসার সামনে। সে তো দূর থেকে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, আমি কি বলছিলাম ভাইয়া মনে আছে? আজকে দেখেন রিফাত ভাইয়া আর আমার ভাবি, মানে আপনার বউ পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। অনেকগুলো ফোন দিয়েছি আপনাকে, একটাও তো ধরলেন না। সেতুর কথা শুনে এখন সত্যি সত্যি আমার চারপাশের পরিবেশটা ঘুরতে লাগলো। যে আমাকে এতটা পরিমাণ ভালোবাসে সে আজ এই কাজ করলো। মেনে নিতে পারছি না কোনোভাবেই। খুব কষ্ট হচ্ছে এগুলো দেখে। আমাকে দেখতে পেয়ে অনেকে বলছে স্বামী বাইরে চাকরি করে আর এই সুযোগে বউ ঘরের ভিতর নোংরামি করে। ছি ছি, এমন বউ থাকার থেকে না থাকাই ভালো। এরা সমাজটাকে ধ্বংস করতে চাইছে। ভেতরে গিয়ে দেখি রিফাত আর আমার বউ নিচে একসাথে বসে আছে। মৃত্যু শরীরে কাপড় উল্টাপাল্টা হয়ে আছে। মাথার রক্তটা যেন কিছুক্ষণের জন্য গরম হয়ে গেল। কি করবো এখন এদের ভেবেই পাচ্ছি না। মিতু আমাকে দেখতে পেয়ে আমার পায়ের উপর পড়ে গিয়ে বলল, ওগো আমাকে মাফ করে দাও, আমি যে অনেক ভুল করে ফেলেছি, আমি তোমাকে ঠকিয়েছি, আমি না বুঝে সব কাজ করে ফেলেছি, আর জীবনে এসব হবে না, মাফ করে দাও। পা দিয়ে লাথি দিলে ওর পেটে এখন সমস্যা হয়ে যাবে। তাই আমি পিছনে সরে গেলাম। মাহির বাবা আমার কাছে এসে বলল, পুলিশ ডাকবো বাবা? না আঙ্কেল, তা করতে হবে না। সবাইকে বলুন এখান থেকে চলে যেতে। পাশ থেকে এক মুরব্বী বলল, চলে যাব মানে? আমরা এই সুস্থ বিচার দেখতে চাই। এভাবে ওদের রেখে গেলে ওরা আরো সুযোগ পাবে। মুরব্বীর দিকে তাকিয়ে বললাম, দেখুন চাচা, আমি চাইলে ওকে মারতে পারি, কিন্তু 3 মাসে প্রেগনেন্ট। তাই আমি এর উচিত শাস্তি দেবো, চিন্তা করবেন না। সবাই এখান থেকে চলে যান আর অপেক্ষা করুন। আমার মতো কিয়াং ছেলে বলল, সে তোমার বউ, তুমি দেখবে, ওকে তো ছাড়বো না আমরা। ওই সবাই শালাকে ধর। এটা বলতেই রিফাতকে টেনে নিয়ে মারতে মারতে আধমরা করে ফেলছে। জনগণের মার বুঝিনি তো কেমন মারে। মিতু শুধু মাথা নিচু করে কান্না করছে। আমি আরও আগে এই কাজীকে কল করেছি এখানে আসতে। এই মেয়েকে নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না। আর দেখতে দেখতে কাজী সাহেবও চলে আসছে। কাজে আসতেই বললাম, ওদের বিয়ে পড়ানো শুরু করুন। এটা বলতেই মিতু জোরে চিৎকার দিয়ে কান্না করে বলল, ওগো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমার শাস্তি আমাকে হার দিব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলে মিতু আমার কাছে এসে আমার চোখের ওপর চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমাকে মাফ করোনি। বলছি তো আমি অনেক বড় ভুল করেছি। শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে একটা চড় দিলাম। শালি, ভুল করে বলিস আমার ভুল হয়ে গেছে। তোরে তো আজকে প্যান্টের বেল করে যে মারতে যাব, তখন সে তো এসে আমার হাত ধরে বলল, ময়লার উপর হাত দিয়ে কি আপনার হাত নোংরা করতে চান? ও তো নষ্ট একটা মেয়ে, এগুলো করে বেড়ানোর স্বভাব। কাজী সাহেব, আপনি আপনার কাজ করুন। হঠাৎ কে জানি বলে উঠল কথাটা। এই বিয়ে হবে না, আর হতেও পারে না। তাকে দেখি রিফাতের বউ। রিফাতের বউ সরাসরি আমার পায়ে পড়ে বলল, ভাইয়া, এই বিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করবেন না। আমি জানি ও কত বড় ভুল করেছে, কিন্তু আমার ঘরে এখন সতীন গেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি ওর বিচার করব, এগুলো আমার উপর ছেড়ে দেন। আমি ভাবিকে পায়ের উপর থেকে তুললাম। আপনি কেমন মেয়ে, হ্যাঁ? নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারেন না, বউ থাকতে অন্য মেয়ের কাছে চলে আসে। আর আমার কথা কি বলবো, টাকা টাকা করতে করতে জীবনটাই বরবাদ করে ফেলেছি। ওর মতো মেয়েকে যদি পারতাম মেরেই ফেলতাম। আপনি জানেন ওর পেটে এখন আপনার স্বামীর বাচ্চা। মিতু কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, কি বাচ্চা দেখে অন্তত ওর বলো না, এটা তো তোমারই সন্তান। কেন লাদিন, তোর মনে নেই আমাদের সন্তানকে অস্বীকার করছো তুমি? মিতুর কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। মাহিকে ডেকে বললাম, সেদিন কি হয়েছিল বলো তো? মাহি এক এক করে সব বলে দিল। এখন তো মিতুর মুখটা দেখার মতো হয়েছে। অনেক কাহিনী হয়েছে। আর না,
আগে ওদেরটা সমাধান করি, পরের হিসাব করব। কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। ভাবি বাধা দিয়ে বলল, ভাইয়া আমার দিকে একটু তাকিয়ে দেখুন না, আমি কিভাবে বাঁচব। ভাবি আমাকে আর কিছু বলবেন না, আমার মাথা এমনিতে অনেক গরম হয়ে আছে। আমি তো আর অন্যদের মতো রাগে ওদের মারছি না। একবার এই কাজ করার আগে এসব চিন্তা করলো না কেন? মন তো চাই এদের। সে তো আমার হাতে এক গ্লাস পানি এনে দিয়ে বলল, মাথাটা ঠান্ডা করেন ভাইয়া, আমি জানি এখন আপনার ভেতরে কি চলছে। কি আর করবেন বলেন, যেটা হয়ে গেছে সেটা কি আর বললে আসবে? বিয়ে সব কিছু ওকে, কিন্তু এরা দুজন কেউ কবুল বলতে চায় না। একটা ছেলেকে ইশারা করে বললাম, যাও কবুল বলার জন্য যা ইচ্ছা তাই করো। ছেলেটা আমার কথা মতো তাই করলো। রিফাত তেমনিতে আদমরা হয়ে আছে, ওর মুখ ধরতেও ভয়ে কবুল বলে ফেললো। ছেলেটা ফিরে এসে বলল, আপনার বউর কাছে আপনি যান, আমি এসব নোংরা মেয়েদের গায়ে হাত দেব না। আমি মিতের সমানে গিয়ে বললাম, খুব শীঘ্রই আমি ডিভোর্স দেব। আমার কাছে ভালো সেজে গোপনে গোপনে মনটা চাইতেছে তোরে মেরেই ফেলি। এখন ভালো ভালো কবুলটা ভরে ফেল, তোর উপর হাত তুলতে আমাকে বাধ্য করিস না। প্লিজ, তুই এমনটা করতে পারো না। আমি না জানার পরও ফোন করেছি। এটা আমার কোনো দোষ ছিল না, সব তোমার বন্ধুর। তোর কথা শেষ হয়েছে, এখন আর কিছু শুনতে চাই না। কবুল বলতে বলেছি, না হলে এখনই কিন্তু। একবার এবার চিৎকার দিয়ে বললাম, তুই কবুল বলবি নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে? মিতু ভয়ে ভয়ে কবুল বলে অন্য কারো বউ হয়ে গেল। এখন আমার ভিতরে একটু ভালো ফিল হচ্ছে। যাক, এটা একটা সমাধান করতে পেরেছি। অন্যদের মতো মারিও নি, খাটিও নি, একেবারে জায়গা ঠিক করে ফেলেছি। তবে এখন থেকে জীবনে দুর্দশা শুরু হবে, এটা আমি শিওর। সবাইকে বললাম এখন তো সমাধান হয়েছে, সবাই প্লিজ চলে যান। যেতে যেতে একটা ছেলে বলল, ওদের মেরে ফেলা উচিত ছিল, নইলে আবার কোন দিন কার সাথে কি করে বসে ঠিক নেই। এখন রুমে আমি, মিতু, রিফাত আর ওর বউ সহ সেতুর পরিবার। এখন একটু কি জিজ্ঞাসা করব আমার সাথে কেন এমন করলো। হঠাৎ করে আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, তা বাবা এখন তুমি তাহলে কি করবে? আঙ্কেল এখান থেকে কাউকে যেতে দেবেন না, আমি একটু মিতুর সাথে আলাদা করে কথা বলবো, কয়েক মিনিট অপেক্ষা করুন। ভাইয়া বুঝলাম না আপনি কি করতে চাইছেন, এত কিছু হয়ে যাওয়ার পরেও। তেমন কিছু না সেতু, ওকে একটু জিজ্ঞাসা করব আমার সাথে কেন এমন করলো। মিতু আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। আমি মিতুকে হাত দিয়ে ইশারা করে বললাম রুমে যেতে। যেতে যেতে রিফাতকে বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমনটা করবি আমি জানতাম না। তুই আমাকে সরাসরি বলতি, আমি নিজে ওর সাথে তোর বিয়ে দিতাম। তবে এটাই শুধু বলবো, ভালো থাকিস। আর কিছু বলার নেই আমার, আর কিছু বললামও না। রুমে গিয়ে সরাসরি দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে মিতুর দিকে তাকাতেই মিতু আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। দুহাত দিয়ে আমার পা ধরে আছে। মেজাজ আমার কতক্ষণ ঠিক থাকে বলেন? দিলাম জোরে পা দিয়ে এক লাথি। চোখ লাল করে বললাম, আমার খেয়ে দিয়ে আমার বাসায় থেকে এসব করিস? তা এখন বল, কতদিন ধরে এসব চলছে? বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ ছিল না, সব তোমার বেস্ট ফ্রেন্ডের সাজানো নাটক। তোরে আমি যেটা বলছি সেটার উত্তর দে। এত কথা আমি তোর কাছ থেকে শুনতে চাইছি? তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, একটু ভালোবাসার জন্য আমি কি করি নাই বলো? সারাদিন শুধু টাকা টাকা টাকা। আমি কি চাই সেটা একবারও চিন্তা করেছো? আমার মন যেটা বলেছে আমি সেটা করেছি। এত বকবক করুন আমার সাথে, রাখার হয়ে রাখো, নাহলে ডিভোর্স দিয়ে দাও। মিতুর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলাম, আর মনে বলে উঠলাম, যার জন্য এত কিছু করলাম, আজকে সে বলে আমার জন্য কি করেছো? আজীবন টাকা টাকা করে গেলাম ভবিষ্যতের জন্য, যেন আমার ছেলে মেয়ে সুখে থাকতে পারে। কি বলবো তোরে, তোর মধ্যে একটা মেয়ে আমার বউ ছিল, এটা ভাবতে আমার ঘৃণা হয়। মন কি বলে জানিস, তোরে মেরে আমি জেলে চলে যাই, বুঝবি একদিন। এখন সময় আমার খারাপ, তাই কিছু বললাম না। হঠাৎ দরজায় কে যেন টোকা দিল, কথা বন্ধ করলাম। বাইরে বলে আসছে যেন কেউ বিরক্ত না করে। এখন আবার কে এলো? দরজা খুলতেই দেখি বাইরে পুলিশ ও একজন উকিল দাঁড়িয়ে আছে। রিফাতের বউ পিছন থেকে ভিলেনি রূপে হাসি দিয়ে বলল, এই তোর কি মনে হয় রিফাত আমার কথা না শুনে এসব করেছে? আমি বলছি দেখেই ও তোর বউয়ের সাথে এসব করেছে। আর বিশেষ করে এখানে আমাদের তিনজনের চিন্তা ভাবনা ছিল কিভাবে তরে এই ফ্ল্যাটটা আমাদের নামে করব। আজকে সেই সময় এসেছে। আমার ভাই এই থানার ওসি আর সাথে উকিল নিয়ে আসছে, সব কাগজে সাইন করে দে, নইলে কি যে করব ভালো করেই তো জানিস। আঙ্কেলের দিকে তাকাতে ইশারা করে বলল, বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। রিফাত আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, শালা আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস, তোর সেই যোগ্যতা আছে? এখন তুই এই বাসাটা আমার নামে লিখে দিবি, আর আমরা সুখে শান্তিতে সংসার করব। শেষমেশ মৃত্যুর দিকে তাকালাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে। দিন নাই রাত নাই, এত পরিশ্রম করে এই বাসাটা কিনেছি, আজকে নিজের আপনজনী বেইমানির কারণে এই বাসাটা অন্য কারণে আমি লিখে দিতে হবে। কপাল খারাপ আমার। এর মাঝে উকিল এসে কাগজ সামনে ধরে বলল,
এখানে একটা সাইন করেন। দরজার দিকে তাকিয়ে দেখি দরজার কাছে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, যে আমরা কেউ বাইরে যেতে না পারি। ভেবেছিলাম এখান থেকে দৌড়ে পালিয়ে যাব, কিন্তু সেই পথটা বন্ধ। বিশেষ করে এখানে আমার জন্য আঙ্কেল আন্টি অপমানিত হচ্ছে। তাই কোনো কিছু না ভেবেই কাবা কাবা হাতে কলমটা নিলাম। কলমটা নেওয়ার সাথে সাথেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এতদিনের পরিশ্রম একটা সাইনের কারণেই সব শেষ। সাইন করে দেওয়ার পর শুধু বললাম, কাকে কি বলবো? আমার অর্ধাঙ্গিনী আমার সাথে বেইমানি করেছে। কারো উপর আমার আর কোনো অভিযোগ নেই। শুধু বললাম, দিন শেষে যেন বেইমানগুলোই ভালো থাকে, আর যেন এমন বেইমানগুলোর সাথে দেখা না হয়। আঙ্কেল আন্টিদের সাথে বাইরে যেতে যেতে সেতু বলল, ভাইয়া, আমাদের কিছু করার ছিল না, মাফ করেন। হঠাৎ করেই পুলিশ এসে গেল, আর আমাদের বাহির হতেও দেয় নাই, নইলে বাবা হয়তো কিছু করতে পারতো। আরে না, বাদ দাও। আমার কপালে সব লেখা ছিল, এই জন্যই হয়েছে। কাউকে আমি দোষ দিই না। এত কষ্টের টাকা আমার সব জলে গেল। আঙ্কেল আমার হাত ধরে বলল, মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। সেতুদের বাসার ভিতরে গিয়ে সোফায় বসলাম। সবাই ভিতরে চলে গেল, শুধু আঙ্কেল বসে আছে। তা বাবা, এখন তুমি তাহলে কি করবে? কি আর করবো আঙ্কেল, দেশের বাড়ি থেকে কয়েকদিন বেরিয়ে আসবো, তারপর চাকরি খোঁজাখুঁজি করব। সব তো চলেই গেল। কেন বাবা, তোমার চাকরি কি হয়েছে? আজকে সকালে নতুন বস এসেছে। ওই একটু ঝগড়া হয়েছিল, আমি জানতাম না উনি আমাদের নতুন বস। একটু কথার কাটাকাটি হয়েছে, এই জন্য চাকরি চলে গেছে। ও, কি বলবো বাবা, বলার ভাষা খুঁজে পাচ্ছে না। না তোমাকে কিছু বলে সান্ত্বনা দিতে পারবো। না থাক আঙ্কেল, শহরটাই এখন আমার কাছে নিষ্ঠুর হয়ে গেছে। আন্টি এসে আঙ্কেলকে কি জানি ইশারা করে বলল। আমি তেমন কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আঙ্কেল বলল, বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন আঙ্কেল। দেখো বাবা, তোমার সাথে আজকে যা কিছু হয়েছে সব ভুলে যাও। এমন কিছু হয়ে যাবে যে আমি নিজেও কল্পনা করতে পারিনি। আমার বড় মেয়ে এই বিষয়ে আমাকে আরো আগেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। মনে করছি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই জন্য আসে, তবে আজকে একটা ছেলে কিভাবে দেখে ফেলছিল, এই জন্য সব ধরা পড়েছে। থাক আঙ্কেল, এসব কথা বলে আর আমার মন খারাপ করবেন না। যা হবার হয়ে গেছে, বাদ দেন। আপনি কি বলতেছেন বলে ফেলুন। দেখো বাবা, তুমি বলতে পারো আমি তোমার সুযোগতার দুর্বলতা এসেছি, কিন্তু আমার এমন কোনো মন মানসিকতাই নাই। অনেক আগে থেকেই তুমি আমার মেয়েকে পড়াও। কতটা যে তুমি আমাদের সবার কাছে ভালো বলার বাহিরে। এই সময়ে তোমাকে এসব বলা ঠিক হবে না, জেনেও বলছি, নইলে তো তুমি আবার চলে যাবে বাড়িতে। তাই বাধ্য হয়ে বলছি। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি বলেন। তুমি তো জানো আমার কোনো ছেলে নাই, তোমাকে আমি ছেলের মতোই দেখি। আমি চাইছি তোমার সাথে আমার বড় মেয়েকে বিয়ে দিতে। একটা জামাইও হয়ে গেলাম, সাথে একজন ছেলেও হয়ে গেল আমার। আঙ্কেলের কথা শুনে এবার আমি সত্যি সত্যি বোকা হয়ে গেছি। কী সব বলছেন উনি? ওনার কি মাথা খারাপ হয়ে গেল যে আমার স্টুডেন্ট তাকে বিয়ে করার কথা বলছে? না ভাই, এখন মনে হচ্ছে আমার পুরো মাথাটা ধরে গেছে। আন্টি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মেয়ের জন্য অনেক ছেলে আছে, কিন্তু তোমার মতো ছেলে হয়তো পাবো না। জানি তোমার আগে বউ ছিল, কিন্তু এখন তো নাই। কখনো শুনেছো ভালো কিছু হাতে পেয়ে ছেড়ে দিতে? আমরাও তাই করছি। আমাকে কিছু বলতে না দেখে আঙ্কেল আবার বললেন, তা বাবা, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? আঙ্কেল আসলে বলতে দেখি মাহি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, দেখো আম্মু, আমার আপুকে আজকে নতুন বউয়ের মতো লাগছে না? সামনে তাকিয়ে দেখি সিঁড়ি দিয়ে মাহি আর লাল শাড়ি পরা একটা মেয়ে নামছে। হয়তো এটাই সেতু হবে। আমার তখন কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এবার নতুন কোন বিপদে ফেসে গেলাম আমি। সেতু এসে আমাদের সামনে বসলো। আন্টি ঘোমটা তুলে বলল, সারা জীবন তো ছাত্র হিসেবে দেখে আসছো, আজকে না হয় বউয়ের নজরে দেখো। আমার মেয়ের কোন দিক থেকে কম নেই বাবা। সারা জীবন আমাদের কথা মতোই চলেছে, যেভাবে বলেছি সেভাবে চলেছে। আর তুমি তো ভালো করেই জানো আমার মেয়ের সম্পর্কে। সেতুর দিকে তাকে কেমন যেন একটু লজ্জায় পড়ে গেলাম। আর যাই করি না কেন, একটা পিচ্চি মেয়েকে আমি বিয়ে করব, এটা কখনোই হতে পারে না। আর ওতে আমার ছোট বোনের মতো। আমি মাথা নিচু করেই বললাম, আঙ্কেল হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ? কোনো একটা কারণ তো আছেই বাবা, নইলে তো তোমায় বলতাম না। আজকে তুমি সব কিছু হারিয়ে অসহায়, আর আমরা পরে দাঁড়াবো না, এটা তো হতেই পারে না। আমি জানি তুমি একবার গ্রামের বাড়িতে গেলে আর ফিরে আসবে না, তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া। আর আমার মেয়েরও এই বিয়েতে মত আছে, বাকিটা তোমার ইচ্ছে। ওরা ওদের মতো কথা বলছে, আমি শুধু একজন দর্শক হিসেবে শুনেই যাচ্ছি। এছাড়া আমার এখানে কী বা বলার আছে? না তো করতে পারি না। এতদিনের সম্পর্ক ওনাদের সাথে আমার, যদি না করি তাহলে ওনারা সবাই মন খারাপ করবেন।
মন বলছে এখন নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলি। কেন যেখানে আসতে গেলাম, ধুর। সে তো উঠে ভিতরে যেতেই মাহি আমাকে জড়িয়ে ধরে বলল, তাহলে আজকে থেকে আমি মামাকে দুলাভাই বলে ডাকবো কি? মাহিকে ছাড়িয়ে বললাম, এখন তুমি ভিতরে যাও, কেমন? তোমার আপুর সাথে খেলা করো, পরে বলবো আমাকে দুলাভাই ডাকবে কিনা। মাহি যেতে আঙ্কেলকে বললাম, এরকম একটা প্রস্তাব দেবেন হঠাৎ করে আমি জানতাম না, আর আশাও করিনি। আপনি আমার বাবার মতোই, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। আর তাছাড়া সে তোর এখনো বিয়ের বয়সও হয়নি। বিয়ের বয়স হয় নাই, সে না হয় বুঝলাম, তবে আমি বলি কি, এখন বিয়ের সব কাজ ওকে করে রাখি, পরে তোমাকে সুবিধা মতো বিয়ে করে নিবে। আমি তো তোমাকে আর জোর করছি না, বাকিটা তোমার সিদ্ধান্ত। তবে আমি সব কিছু জেনে শুনেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি, আশা করি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। বলছো যেহেতু আমি তোমার বাবার মতোই, তাই বাবার কথার সম্মানটা রাখবে আশা করি। না ভাই, যা বোঝার বুঝে গেছি। এখন আর বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আমার কাছে কোনো পথ নেই। কোনো কিছু চিন্তা না করে নিরুপায় হয়ে বললাম, আচ্ছা আঙ্কেল, আমি তাহলে রাজি। তবে আমার আম্মুর সাথে আমার এই বিষয়ে কথা বলতে হবে। দেখি আম্মু এই বিষয়ে কি বলে। আর কিছু বলতে হবে না, ছেলে রাজি তো সব ঠিক। আমি কালকেই কাজীকে বলবো চলে আসতে। কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি কেন, বুঝলাম না। তাড়াতাড়ি আর কই করলাম, সব কিছু ওকে করে রাখবো শুধু। আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে বসে আছি। পেছন থেকে আন্টি বলে উঠল, ইস, আমাদের জামাই অনেকক্ষণ হলো কিছু খায় নাই। দাঁড়াও বাবা, তুমি অপেক্ষা করো, আমি সব কিছু তৈরি করছি। আন্টি যেতে আঙ্কেল আবার বলল, আমি কি সত্যি তোমার উপর জোর করে ফেলেছি? আরে না আঙ্কেল, কি বলেন এসব? তাহলে তোমার মন খারাপ কেন? মন খারাপ এজন্য আঙ্কেল আপন মানুষ বুকের ওপর ছুরি চালিয়ে দিল? এটা মানতে পারছি না কোনোভাবে। আরে এসব ফালতু মেয়েদের কথা বাদ দাও। তবে এই হিসাবে আমার মেয়ে অনেক ভালো, ওর সম্পর্কে তো তুমি সব কিছুই ভালো করেই জানো। তবে তোমার একটা ফ্লাইট গিয়েছে, এতে মন খারাপ করো না। আমি আমার এই সম্পূর্ণ বর্ষাটা তোমার নামে লিখে দিব। আমার তোমার উপর অনেক আশা ভরসা আছে। ওনাকে আর কি বলবো যে এতটা পরিমাণে বিশ্বাস করে আমাকে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আন্টি এসে বলল, বাবা, তুমি টেবিলে বসো, সব খাবার রান্না হয়ে গেছে। অনেকক্ষণ ধরে এই সেই করতে করতে পেটে অনেক ক্ষুধা লাগছে। আমি কি টেবিলে বসতে আঙ্কেল আমার পাশে বসলো। আর একটু বয়স সেতু এসে যে আমার পাশে বসবে, আন্টি ধমক দিয়ে বলল, জামাইকে আগে ভালো মন্দ কিছু খেতে দে, পরে না হয় তুই খাস। আন্টির এই কথায় আমি এতটা পরিমাণ লজ্জা পেয়েছি যা বলার বাহিরে। সেতুর গালগুলো তো লজ্জায় লাল হয়ে গেছে। এত এত খাবার আমার থালায় তুলে দিচ্ছে, মনে হয় এখনই আমার জামাই আদর শুরু হয়ে গেছে। মাহিও ছোট ছোট হাত দিয়ে আমার থালায় খাবার তুলে দিচ্ছে। আজকে মনে হয় আমি সত্যি সত্যি শেষ। আঙ্কেল আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এত লজ্জা পাওয়ার দরকার নেই, খাও খাও, পরে লজ্জা পেয়ে কেমন। আসলে মানুষ একটা কথা ঠিকই বলে, কার ভাগ্যে কী লেখা আছে কেউ তা জানে না। আমি ভাবিনি আঙ্কেল আন্টি আমাকে এতটা পরিমাণ ভালোবাসে, কিন্তু এত ভালোবাসা যে আমার জন্য ঠিক না। বেশি ভালোবাসা আমার সহ্য হয় না, নইলে কের মৃত্যু আমাকে ছেড়ে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তো। আমি বুঝতে পারছি যদি সেতুকে আমার বিয়ে করতে হয় তাহলে এখানে আমাকে ঘর জামাই থাকতে হবে। আর এমনিতে আমার ঘর জামাই থাকার ইচ্ছে নেই। আমি ভাই নিজের মতো চলতেই পছন্দ করি। আর এমনিতে সেতুর উপর আমার কোনো ফিলিংসও নেই। একটা কথা কি জানেন, একটা স্টুডেন্টকে আপনি 1 বছর পড়ালেন, ওর উপর আপনার অন্যরকম এক ভালোবাসা তৈরি হবে ছাত্র হিসেবে। আর হঠাৎ করে যদি বলো ওকে আপনাকে বিয়ে করতে হবে, সেটা হবে অসম্ভব, কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে রাতে এখান থেকে পালিয়ে গ্রামে চলে যাব। অনেক হয়েছে এসব নাটক। আর না, যেখানে নিজের মানুষ আমাকে ধোকা দিয়েছে 2 দিন পর এরা দেবে না এর কি গ্যারান্টি? আমারও তো একটা পরিবার আছে, সবাই আমার উপর চেয়ে আছে। এসব চিন্তা করছি আর খাচ্ছি। এর মাঝে মাহি বলে উঠল, দুলাভাই, আমার একটা ইচ্ছে আছে। বিয়ে এখনও করিনি, এর মাঝে দুলাভাই ডাকা শুরু হয়ে গেছে। বিয়ের পর তো আমাকে আরও জ্বালিয়ে মারবে। মাইন্ডকে চিপে পড়ছি রে ভাই। পিচ্ছি মানুষ, দুলাভাই বলছে, উত্তর তো দিতেই হবে। হ্যাঁ মাহিম, বলো। দুলাভাই, আমার ইচ্ছাটা হলো আমি, আপনি আর আপু মিলে কোনো একটা পার্কে যাব। সারাদিন আমরা ঘুরি ঘুরি করব, আইসক্রিম ফুচকা সব কিছু খাবো আমরা। অনেক এনজয় হবে না দুলাভাই? সে তো ওর বোনকে থামিয়ে বলল, এই এত বিরক্ত করিস না তো ওনাকে, দেখছিস না উনি খাচ্ছেন, পরে এসব কথা বলিস। সেতুর উপর চোখ পড়তে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ওকে দেখে কি হাসি খুশি লাগছে। হয়তো সে তুই বিয়েতে রাজি, কিন্তু ও এটা বুঝে না কেন যে ও এখন আমার কাছে বাচ্চা একটা মেয়ে মাত্র। আমি এখান থেকে পালিয়ে গেলে আঙ্কেল আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি আমার গ্রামের কথা কাউকে আজ পর্যন্ত বলিনি, কারণ এর প্রয়োজন মনে করিনি। যে জানতো সে তো আজ পরের বউ। ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। একটা মেয়ের স্বামী থাকতো কীভাবে অন্য কারোর সাথে পরকে প্রেম করে।
আজ আমি ভালো করেই বুঝেছি মেয়েরা স্বামীর বিদেশি আইডি কেন খুলে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী স্বামীরা টাকা ইনকাম করে, আর তুমি বেডি সেই টাকা দিয়ে দিন শেষে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ো। ছি ছি ছি, লজ্জা করে না তোমার? তবে একদিন তোমাকে হিসাব দিতেই হবে। মনে রেখো, কোন কোন প্রবাসী ভাইয়ের সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার বউকে পরকীয়া প্রেমে ধরা পড়তে দেখে আমার যে কতটা কষ্ট হয়েছে আমি জানি। মনে হচ্ছিল যেন কেউ কলিজার মাঝে তীর দিয়ে আঘাত করেছিল। বাবা, আর একটু মাংস নাও। আরে না আন্টি, যে খাবার খেয়েছি আজকে অসুস্থ না হলেই হয়। অসুস্থ হলে আমার মেয়ে আছে, তুমি কোনো চিন্তাই করো না। সে তো আর এখানে দাঁড়িয়ে না থেকে সোজা লজ্জা পেয়ে উপরে চলে গেল। আমারও খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন শুধু রাত হওয়ার বাকি। রাত হলে এখান থেকে পালিয়ে চলে যাব। তবে শেষবারের মতো মিতুকে একটিবার দেখে যাব ও কেমন আছে। মনকে যেন কোনোভাবে বোঝাতে পারছি না। শেষমেশ মিতু আমার সাথে এটা করতে পারলো। মেনে নিতে পারছি না ভাই কোনোভাবেই। আসলে আপন মানুষ চেনাই বড় দায়। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বসলাম। আঙ্কেলের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বললাম। রাতে রুমে বসে আছি, এই মুহূর্তে মাহি এসে বলল, দুলা ভাই আপু আপনাকে ছাদে যেতে বলেছে। আমি মনে মনে বললাম, এই মেয়ে আবার আমাকে কি বলবে। আচ্ছা যাও, আমি আসছি কেমন। মাহিকে বিদায় দিয়ে আমি উঠে দাঁড়ালাম। গিয়ে দেখি সেতু কি বলে। আর এমনিতে তো আজ রাতে পালিয়ে যাব। ছাদে গিয়ে দেখি সেতু অনেকটাই খোলামেলা পরিবেশে দাঁড়িয়ে আছে। আমি কখনো কি অবস্থায় দেখিনি। সেতুর গায়ে সাধারণ একটা গেঞ্জি, যেটা থেকে আমি মাথা নিচু করে নিলাম। এখন আমার নিজের কাছে লজ্জা লাগছে কেন যেখানে আসলাম। শুনেছি মেয়েরা যখন একা থাকে তখন এসব পরে। মিতুকেও মাঝে মাঝে গেঞ্জি পরতে দেখেছি আমি। সেতু আমাকে দেখে একটা হাসি দিল। মাহি আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, দুলা ভাই, তোমরা কথা বলো, আমি নিচে আছি, তোমাদের বিরক্ত করে লাভ নেই। মাহি যেতেই সেতু আমাকে প্রশ্ন করলো, তা সব মিলিয়ে কেমন আছেন? সেতুর এই প্রশ্নটা শুনে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। ও জানে আমার পরিস্থিতি, তাও কেন এই প্রশ্ন করলো। কি স্যার, আমি ভুল কিছু বলে ফেলেছি নাকি? না, হঠাৎ করে এই প্রশ্ন করলে তাই একটু অবাক হলাম। আচ্ছা সব বাদ দেন স্যার, আপনার মন মানসিকতা যে কতটা নিট সেটা আমি আগেই জানতাম না। কি বলতে চাইছো সেতু তুমি? আমার মন মানসিকতা নিস মানে? বাবা বলেছে দেখে আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, একবার আপনার বয়সটা দেখুন আর আমারটা দেখুন, নাকি আমাদের এই বাসাটা আপনার নামে লিখে দেবে দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। আপনার কাছ থেকে আমি এসব কখনো আশা করিনি। যতদিন আপনার কাছে আমি পড়াশোনা করেছি অনেকটা সম্মান করেছি আপনাকে, কিন্তু আজকে কি বলবো বলার ভাষা নেই আমার কাছে। শেষে একটা কথা বলি স্যার, কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে আমার কখনোই যায় না। একবার চিন্তা করে দেখুন না, আমার জীবনটা কেন নষ্ট করতে চাইছেন? আসলে সেতু তো এখানে ভুল কিছু বলেনি। যা বলেছে একদম ঠিকই বলেছে। ও পিচ্ছে একটা মেয়ে, ওরও তো একটা ইচ্ছা থাকতে পারে। আমি তো ওকে আর বিয়ে করতে উঠে পড়ে লাগেনি। ওর বাবা জোরাজুরিতে রাজি হয়েছে, এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। এবার মুখে হাসি টেনেই বললাম, সত্যি কথা বলছো তুমি সেতু। তোমার বয়স আর আমার বয়সের অনেক ব্যবধান, আর তোমার সাথে আমার যায় না, এটাও ঠিক বলেছো। দেখো আমি কত বড় বোকা। তোমার বাবার কথা রক্ষা করতে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। যাকে আমি ছোট বোনের নজরে দেখি তাকে আমি কিভাবে বিয়ে করব। তবে তুমি মনে হয় এটা জানো না, আমি আজ রাতে এখান থেকে পালিয়ে চলে যাব। কারণ কি জানো? যাতে তোমাকে আমার বিয়ে করতে না হয়। তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি এখান থেকে পালিয়ে চলে যাব। আসলে আমি কতটা বোকা, মানুষের সম্মান রক্ষা করতে গিয়ে মিথ্যে কথা বলতে হয়। কি করব বলো? তোমার বাবার সাথে এতদিনের সম্পর্ক আমার, তাই ওনাকে হতাশ করতে পারিনি। যেখানে নিজের বউ আমার সাথে বেইমানি করেছে সেখানে কাকে এবার কি বলবো। তুমি চিন্তা করো না, আমি আজ রাতে এখান থেকে পালিয়ে চলে যাব। সে তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও কি বলবে হয়তো বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে তো বলল, আমাকে মাফ করে দেবেন স্যার, আপনাকে এসব কথা বলার জন্য আমি অনেক অনেক সরি। আমি মনে করেছি আপনি আমাকে বিয়ে করতে রাজি, তাই এসব মনে করে আপনাকে কি বলতে কি বলে ফেলেছি, মাপ চাইছি স্যার। না বলো, সমস্যা নেই। আরও যদি কিছু বলার থাকে বলতে পারো। তবে আমি এটা জানি, আমার স্টুডেন্টকে আমি কখনো বিয়ে করতে পারবো না। আর হয়তো কখনো তোমার সাথে দেখা হবে না। ভালো করে পড়াশোনা করবে কেমন? আর আমার মতো অপদার্থ ছেলেকে ভুলে যাবে। সত্যি আমি খুব খারাপ একটা ছেলে। এবার সে তো চলো চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন। আপনার পায়ে ধরে বলছি, সত্যি আমি না জেনে শুনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আরে না, মাপ চাইতে হবে না। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তবে আজকে নিজেকে খুব অসহায় লাগছে। এমন পরিস্থিতিতে কাউকে পাশে পেলাম না। আমি আছি স্যার আপনার পাশে। সেতুকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি আমার ছোট বোনের মতো। অনেকটা সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। সত্যি আপনি চলে যাবেন? হ্যাঁ,
না গেলে তোমার বাবা অনেক ঝামেলা করে দেবে। স্যার, আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ বলো। একটা সাধারণ সাইন দেওয়ার কারণে একটা ফ্ল্যাট আপনার চলে গেল, কিভাবে সম্ভব স্যার? আমার তো বিশ্বাস হচ্ছে না। তোমার কাছে বললে তুমি কাউকে বলবে না তো? আরে না স্যার, বলেন। কালকে সকালে মাহি যখন মৃত্যুর কথা বলছিল তখন আমার মনে একটু সন্দেহ লাগছিল। আর আমি ওকে রিফাতের সাথে কথা বলতেও দেখেছি। তাই আসল কাগজপত্র সব আমি সরিয়ে নকল কাগজপত্র ঢুকিয়ে দিয়েছি। বলা তো যায় না মেয়েদের মন, যা ইচ্ছে তাই করতে পারে। আর দেখো, শেষমেশ আমার অনুমানই সঠিক হলো। আমি সকাল অফিসে যাওয়ার পর মিতু আমার পকেট থেকে চাবি চুরি করে সব কাগজপত্র সরিয়ে নিয়েছে হয়তো। তাহলে যে কাগজে সাইন করেছেন সেটা নকল? হ্যাঁ, এই তো বুঝে গেছো। এই জন্য তো আমি বেশি রিয়াকশন করিনি, একটু অভিনয় করলাম যাতে ওরা বুঝে যে আমি সত্যি সত্যি দিয়ে দিয়েছি। কিন্তু আমি এতটা বোকা নই। তাহলে আপনার বাসায় আপনি চলে যান, ওদের এক্ষুনি বের করে দেন। আমার এক বান্ধবীর বড় বোন পুলিশে চাকরি করে, যদি বলেন তো। না থাক, কিছু করতে হবে না। তাহলে এখন আপনি কি করতে চাইছেন? কি আর করবো, বাড়িতে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো, পরে একটা বিয়ে করে একবারে সরাসরি সম্পূর্ণ পরিবার নিয়ে এখানে চলে আসবো। তাহলে সত্যি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, তবে এখন না, আর অনেক দিন পর। মিতুকে দেখাতে হবে না ওকে ছাড়া আমি পরিপূর্ণ। আপনার উপর আমার সম্মান আরও অনেক বেড়ে গেল। সত্যি আপনার মন মানসিকতা অনেক ভালো। এখন সত্যি বাবা মায়ের মতো আমারও ধারণা এসে গেল যে সত্যি আপনি অনেক ভালো। আমি এখন আর না করব না, যদি আপনি চান। সেতুকে থামিয়ে বললাম, তুমি আমার ছাত্র, তাই ছাত্রের মতোই থাকো। অন্য কিছু একদম মাথায় ঢোকাবে না, কেমন? আগে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করো, এরপর আমি কেন, আমার বাবা তোমাকে বিয়ে করতে আসবে। সত্যি স্যার? আর একটু মজা করলাম আর কি তোমার সাথে। এখন মায়ের কাছ থেকে ফোনটা এনে আমাকে দিয়ে দাও, এখান থেকে চলে যাব। কেন? দরজা দিয়ে যান। তোমার বাবা মা একটু টের পেলে আমাকে আর যেতেই দেবে না। আচ্ছা স্যার, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কিছুক্ষণ পর সে তো হাতে ফোন নিয়ে ফিরে আসলো। আমার হাতে ফোনটা আর কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, আমার মাসের বেতন। সেদিন না তোমার বাবা দিল? বাবা দিয়েছে তো কি হয়েছে, আপনি আমাকে পড়িয়েছেন, সেই হিসেবে আমার কাছে আপনার কিছু পাওনা আছে না? তবে যদি আপনি এই টাকাগুলো ফিরিয়ে দেন আমি অনেক মন খারাপ করব। সেতুর কপাল একটা চুমু দিয়ে বললাম, লক্ষ্মী মেয়ে একটা, দোয়া করি পড়াশোনা করে অনেক বড় হও। একটা কথা মাথায় রাখবে, সেতু কারো মায়ে গিয়ে নিজেকে ধ্বংস করবে না। তোমার উপর এখন অনেক দায়িত্ব, পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। কিছু দিতে পারলাম না তোমাকে, আসি কেমন? পাশে একটা মই পড়েছিল, আমি সেটার দিকে যেতে লাগলাম। সেতু পেছন থেকে ডেকে বলল, স্যার দাঁড়ান। হ্যাঁ বলো। সে তো আমার কাছে এসে আমার হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে বলল, এটা আমি রেখে দিলাম উপহার হিসেবে, যখন আপনার কথা মনে হবে তখন এই ঘড়িটা দেখব, আর এটা দেখে পরীক্ষা দিলে আপনার কথা আমার মনে পড়বে। স্যার তো বলছিল আমাকে অনেক বড় হতে হবে, আমি আপনার মনের আশা পূরণ করব। আবার কোনো একদিন দেখি হবে। আপনার গ্রামের বাড়িটা তো বলেছেন। সেটা সিগারেট থাক, আর বেশি কথা বললাম না। মই দিয়ে নিচে নেমে গেলাম, একটা রিক্সা নিয়ে সরাসরি বাস স্ট্যান্ডে চলে গেলাম। এখান থেকে টিকিট কাটলাম, বাসে উঠে বসে আছি। সব কিছুই শহরে রেখে চলে যাচ্ছি। ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আগে আমাকে ওকে দেখি কিছু করতে হবে। থাকুক না, দেখি কতদিন দুই বউ নিয়ে থাকতে পারে। এমনিতেই রিফাতের বয়স সেই রাগ। পকেট থেকে সেতুর দেওয়ার টাকাগুলো গুনে দেখি প্রায় 20,000-এর মতো আছে। ভালোই হয়েছে, আমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা আছে। সব মিলিয়ে মোটামুটি ভালো দিনই যাবে। কিন্তু এর আগে আশা করি একটা চাকরি পেয়ে যাব। বাসে বসে আছি, দেখতে দেখতে চোখটা লেগে গেল। পরিবার বলতে আমার মার বড় একটা বোন আছে, ওর বিয়ে আমাদের পাশের এলাকায় হয়েছে। আমার মা একাই গ্রামের বাড়িতে থাকে, সাথে একটা আমার খালাতো বোনও থাকে। ছোটো থাকতে আমার খালার খালু মারা যাওয়ার পর আম্মু ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ইদানিং আম্মু সেদিন বলছিল ওকে বিয়ে দেওয়ার কথা। দেখি আগে বাড়িতে গিয়ে ওর বিয়েটা দিয়ে একটা দায়িত্ব কমিয়ে দেওয়া যায় নাকি। একেবারে সকালে ঘুম ভাঙলো, বাস আমাদের বাজারে এসে দাঁড়ালো। বাস থেকে নামলাম, বাজার থেকে যা যা কেনা লাগে সব কিনে একটা রিক্সাতে দিয়ে আমি আরেকটা রিক্সা নিয়ে পেছন পেছন যেতে লাগলাম। আমাদের বাসার সামনে রিক্সা থামলো। এই তো তোবা চেয়ারে বসে বসে ফোন চাপছে। তোবা হলো আমার খালাতো বোন। রিক্সা থেকে নেমে ডাক দিলাম, তোবা। তোবা আমার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, দেখে যাও খালা, ভাইয়া এসেছে। তোবা দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া তুমি কেমন আছো? এই তো বোন, ভালো আছি, অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। যা রিক্সা থেকে জিনিসপত্রগুলো নামিয়ে আন। আর আম্মু কই? দেখো খালা, ভেতরে বসে বসে পান চিবোচ্ছে। বাসার ভিতর গিয়ে দেখি আম্মু মনের সুখে বসে বসে পান খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাবা, কোনো খবর দিলি না? হঠাৎ করে যে এভাবে চলে আসলি। আর তুই কেমন আছিস? এই তো আম্মু, অনেকটা ভালো।
তুমি কেমন আছো? বাবা, তা বৌমা আসছে বুঝি? কই আমার বৌমা? ভাইয়া, ভাবি কই? ভাবিকে যে দেখতে পাচ্ছি না। পরে বলবো, আগে আমাকে কিছু খেতে দাও আম্মু, আমার অনেক খিদে পেয়েছে। এত দেখতে হবে না, যা রান্না করছো তাই নিয়ে আসো। আমি খেতে বসলাম। এখন শরীরটা একটু ভালো লাগছে। এর মাঝে তুবা প্রশ্ন করলো, ভাবি কই? আমি আস্তে আস্তে সব বলতে লাগলাম। সব শুনে আম্মু বলল, আমি আগেই বলেছিলাম বাবা, প্রেম করে বিয়ে করিস না, কিন্তু আমাদের কথা তো তখন আর শুনছিস না। যা হয়েছে হয়ে গেছে, সে নিয়ে আর চিন্তা করলে কি হবে? এখন বল, আমাদের বাসাটা তাহলে কি চলে গেল? কিছুই হয়নি, সবই আছে। কয়েকদিন পর ওখানে গিয়ে ওদের লাথি দিয়ে বের করে দেব। এখন এসব কথা ছাড়ো। আপুকে বলছো যে আমি আসছি? ভাইয়া, আমি বলছি। আর আপু মনে হয় কিছুক্ষণের ভেতরে চলে আসবে। আমার ছেলের জন্য ভালো কিছু রান্না করো তো মা, অনেক দিন পর ছেলেটা আসছে। আরে আম্মু, লাগবে না কিছু। এটা কি পরের বাড়ি নাকি? তাও তো, তুই এতদিন পরে আসলি। এখন শুন বাবা, তুই আসলি অনেক ভালো হয়েছে। আমাদের পাশে এলাকার তোর রহিম চাচাকে চিনিস না? রহিম চাচার সাথে বাবার একটা ভালো সম্পর্ক ছিল। বাবা মারা যাওয়ার পর তেমন কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে। শুনেছি উনি নাকি বড় একটা কোম্পানির মালিক, আর ছোট ছোট কোম্পানিও নাকি আছে তার। অনেক বড় লোক হয়ে গেছেন ওনারা। থাক, ওদের কথা বলে আর কি বলবো। নিজে চিন্তা করে বাঁচি না, আবার পরের চিন্তা। হ্যাঁ আম্মু, চিনি তো রহিম চাচাকে। কেন, কি হয়েছে? বড়মের বিয়ে এই শুক্রবারে, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে যেতে। আর যেহেতু তোর বাবার সাথে ভালো একটা সম্পর্ক ছিল, যেতে তো হবেই। আচ্ছা, সে পরে দেখা যাবে। দাওয়াত যেহেতু আসছে, সেহেতু যেতে তো হবেই। এর মাঝে আপু এসে ভাই ভাই বলে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো আপু? আগে ভালো ছিলাম না, এখন অনেকটাই ভালো আছি। দুলা ভাই আসেনি আপু? কাউকে কিছু বলতে পারছি। তুই আঁসুর দেখেই দৌড়ে চলে আসছি। আর মেয়েতে কই রে? মেয়েতে কোথায় দেখতে পাচ্ছি না। আম্মুর কাছ থেকে শুনিস। তোমার ব্যাগ থেকে লুঙ্গি বের করে দিত, গোসল করতে হবে। বাসা থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে গেলাম। কতদিন পর পুকুরের পানিতে গোসল করব, মজাই আলাদা। আগের কথা মনে পড়ে গেল। স্কুল জীবনে একটা মেয়ের সাথে আমার প্রেম ছিল, আর পড়াশোনার কারণে শহরে গিয়ে ওকে ভুলে গেলাম। আবার নতুন জীবন শুরু হলো শহরে। আর এই পুকুরের মালিক যিনি, তার মেয়ের সাথে আমার প্রেম ছিল। এখন এক্স গার্লফ্রেন্ড, বিয়ে হয়ে গেছে নাকি সেটাও বলতে পারি না। আম্মুকে যদি এই বিষয়ে কিছু বলি, জুতা দিয়ে আমাকে পেটাবে। এই মেয়ে আমার পছন্দ ছিল না বেশি একটা, তাই তো আমাকে শহরে পাঠিয়ে দেয়। লুঙ্গিটা নিচে রেখে পানিতে নেমে গেলাম। হঠাৎ উপর থেকে এক মুরব্বি চিৎকার দিয়ে বলল, কে রে আমার পুকুরে নামছে? মগ দিয়ে গোসল করা যায় না? নেমে কি গোসল করতে হয়? আমি পানি থেকে আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, সরি আঙ্কেল, আমি জানতাম না। ও লাদেন বাবু, তুমি কখন আসলে শহর থেকে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। এর মাঝে একটা মেয়ে এসে বলল, কার সাথে কথা বলছো বাবা? আরে দেখ মা, লাদেন এসেছে। আর এই তো আমার এক্স গার্লফ্রেন্ড মিম। যাক, অনেকদিন পর দেখলাম। আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে। আঙ্কেল আমাকে বলল, বাবা, আমি একটু কাজ রেখে আসছি, পরে কথা বলবো তোমার সাথে, কেমন? আসো কয়দিন। হ্যাঁ আঙ্কেল, আছি, সমস্যা নেই, যান আপনি। আঙ্কেল চলে যেতে মিম আমার লুঙ্গিটা হাতে নিয়ে বলল, কেমন আছো লাদেন? আসছিলাম তো ভালোই ম্যাডাম, লুঙ্গিটা নিচে রাখলে খুশি হতাম। সে তো রাখবো, এতদিন পর তোমার সাথে দেখা, দেখে মনে হচ্ছে সে আগের মতোই আছো, একদম চিকনা চিকা। তুমি এক্স গার্লফ্রেন্ড, তোমার বিয়ে হয়েছে? মিম এবার একটু রাগ দেখিয়ে বলল, কোথা তুই কথা বলবি না আমার সাথে? আর এত রাগ করিস না। এখন বল, তোর কি বিয়ে হয়ে গেছে? তোর কি মনে হয় তোর জন্য আমি মারা যাব? আমারও বিয়ে হয়ে গেছে, আমার জামাইয়ের 3টা মাইক্রো আছে নিজস্ব। ওরে বাবা, তা তো ভালোই। দেখি তো জামার একটা পিক দেখাতো। পানি থেকে দেখবি, উপরে আয় দেখাবো। না, পানিতেই ভালো লাগছে, তুই দেখা। মিম একটা পিক দেখিয়ে বলল, এই যে দেখ। পিকটা দেখে আমি পানিতে হাসতে হাসতে ডুবে যাচ্ছি। আমি মনে মনে এটাই আন্দাজ করেছিলাম, বড় লোক টাকলা হয়। আর শেষমেশ মিম এটাই করলো। কি লজ্জা, কি লজ্জা। মিম আমাকে হাসতে দেখে বলল, এভাবে হাসবি না তো। আচ্ছা সরি রে, তবে তুই কি সুখী আছিস? এই আছে মোটামুটি। আমার বউয়ের মতো আবার পরকে প্রেম করিস না। বুঝলাম না লাদেন। এত বুঝতে হবে না, এখন আমার লুঙ্গিটা দে, চেঞ্জ করতে হবে। এটা দেওয়া যাবে না, তুই আমাকে অনেক শাস্তি দিছস, আজকে এর হিসাব করতে হবে না, সুযোগ পেয়েছি যেহেতু। এর মাঝে আপু ডাকতে ডাকতে এসে বলল, লাদেন, এত দেরি লাগে গোসল করতে? মিম আমার লুঙ্গিটা নিয়ে যেতে যেতেই একটা হাসি দিয়ে বলল,
আজকে মজা বোঝো। মেম এমন করিস না প্লিজ, আমার লুঙ্গিটা দিয়ে যা। বেচারি দেখতে দেখতে চলেই গেল। আপু সে আমাকে পানিতে দেখতে পেয়ে বলল, অনেক গোসল হয়েছে, এখন ওঠ, তোর দুলাভাই আসছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়। আপু আমার লুঙ্গিটাই মিম নিয়ে গেছে, শালিকে ছাড়বো না আমি। আবার এই মেয়ের পেছনে পড়লি? তবে আমি বলি কি, শহরের মেয়ে বিয়ে না করে এই মিমকে যদি বিয়ে করতে অন্তত সুখী থাকতি। গ্রামের মেয়েরা আই যাই করুক ধোকা দেয় না। আমাকে একবার শহরের ওর কাছে নিয়ে যাবি? ওর চুল যদি আমি না ছিঁড়ি। থাক, তোকে আর কিছু করতে হবে না, আমাকে একটা লুঙ্গি এনে দে, বাসায় তো যেতে হবে নাকি। আপু ওড়নাটা দিয়ে বলল, এটা পেঁচিয়ে চলে আয়, আর দেরি করিস না। এটা বলে আপু চলে গেল। কোনো মতে ওড়নাটা গায়ে দিয়ে বাসায় চলে গেলাম। তোবা একটা লুঙ্গি দিয়ে বলল, ভাইয়া ওই মেয়ের পাল্লাই আর পড়ো না, নইলে কিন্তু খালামণি ঝাড়ু দিয়ে পেটাবে। আসতে বল, আম্মু শুনতে পেলে এখন আমাকে সহ তোরে পিটাবে। কোনোরকম তৈরি হয়ে বাজারে চলে গেলাম। সবাই যেহেতু একসাথে হয়েছি, পার্টি তো একটা হবেই। আনন্দের মাঝে কয়েকটা দিন কেটে শুক্রবার চলে আসলো। গোসল করে তৈরি হচ্ছি বিয়েতে যাওয়ার জন্য। এই তো সকালে আম্মু বলেছিল ওনার বড় মেয়ে নাকি বিদেশে ছিল, আর ছোট মেয়ে দেশে থেকে সব কোম্পানি দেখাশোনা করে। আমি কাউকে বলিনি আমার চাকরি চলে গেছে, শুনলে আম্মু মন খারাপ করবে, তাই বলিনি। দেখি রহিম চাচাকে পাই নাকি, ওনাকে বলে একটা চাকরি না হয় নিয়ে নেব। রেডি হতে আপু বলল, বাবা, একদম রাষ্ট্রদূতের মতো লাগছে আমার ভাইকে। দেখি ভালো কোনো মেয়ে পেলে আবার তোর বিয়ে করিয়ে দিব। সেই চিন্তা পরে করা যাবে আপু, আগে চল। সবাই মিলে রওনা দিলাম। তবে আসছি থেকে মিমের সাথে একবারই দেখা হয়েছিল, আর ওকে পাইনি। বিয়ের পর মেয়েরা হয়তো নানা রকমভাবে ব্যস্ত হয়ে যায়। বিয়েবাড়ির কাছে যেতে মনের ভিতর আলাদা একটা ভয় ঢুকে গেল। অনেকদিন পর কোনো বিয়েবাড়িতে আসা, যাক একটা দাওয়াত তো খাওয়া হয়ে যাবে। হঠাৎ করে আপু দাঁড়িয়ে বলল, লাদেন, কাজ তো হয়ে গেছে। আমি একটু ঘাবড়ে গেলাম। কি হয়েছে আপু? আরে দেখ, যে বিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে সবার কাছে গিফটের প্যাকেট আছে, শুধু আমরা খালি হাতে আসছি। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার তো সেটা মনেই ছিল না। আচ্ছা আপু আমি দেখছি কি করা যায়, আমাকে আগে বলতে আমি একটা ব্যবস্থা করতাম। আচ্ছা দেখছি, অপেক্ষা কর। আরে সমস্যা নেই দুলা ভাই, আমি অনলাইনে ডাবল টাকার কথা বলে এখানে নিয়ে আসছি। এটা বলে আমি বাইরে গিয়ে অর্ডার করলাম। কিছুক্ষণের ভেতরে চলে আসলো। টাকা থাকলে সবই সম্ভব। দেখতে দেখতে চলে আসলো। ভেতরে গিয়ে গিফটটা আম্মুর হাতে দিয়ে বললাম, এখন তাহলে ভেতরে চলো। সবাই একসাথে ভেতরে গেলাম। সবাই ভেতরে যাচ্ছে আর কনেকে গিফট দিচ্ছে। হঠাৎ করে কনের পাশের মেয়েটার উপর চোখ পড়লো। আরে এ তো আমাদের অফিসের বস, যেখানে আগে চাকরি করতাম, আর যার কারণে আমার চাকরিটা চলে গেছে তিনিই সেই ম্যাডাম। কিন্তু ও এখানে কি করছে? আবারও বসের চোখে আমার চোখ পড়তেই উনি আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। এখন তো আমার সত্যি সত্যি ভয় লাগছে। আমাদের অফিসের নতুন বস এখানে কি করে? নাকি এটা ওনার বান্ধবীর বিয়ে? আমার উপর থেকে চোখ সরিয়ে কোনের কানের কাছে কি যেন বলছে বস, আর আমার দিকে আসতে লাগলো। আরে আমি ওনাকে বস ডাকছি কেন? এখন তো আর ওনার অফিসে আমি চাকরি করি না। না, এখানে দাঁড়িয়ে থাকলে সে আমার কাছে চলে আসবে। সবার সামনে অপমানিত হয়ে লাভ নেই। আম্মু তোমরা গিফট দিয়ে আঙ্কেলের সাথে কথা বলো কেমন? আমি এখানে আছি, বিয়েবাড়িটা একটু ঘুরে দেখি। আপু আমার হাত ধরে বলল, কোথাও যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাক আমাদের সাথে। ধুর আমার ভালো লাগছে না, ছাড় তো। আবুর হাত ছাড়িয়ে সরে গেলাম। একটু আড়াল হয়ে দাঁড়ালাম যাতে বস আমাকে দেখতে না পায়। হঠাৎ পিছনে হাত দিয়ে কে জানি বলল, তা মিস্টার লাদেন, আপনি এখানে কি করেন? ইস, তাহলে ধরা খেয়ে ফেললাম। পেছনে ফিরে আমি তো পরে ব্যাককল বনে গেছি। ম্যাডামের শরীর থেকে আলাদা একটা ঘ্রাণ আসছে, আর কনের সাথে ম্যাচিং করে লাল শাড়ি পরেছে। আমি সাধারণত মেয়েদের প্রশংসা করি না, কিন্তু এই মেয়ের প্রশংসা না করে আর পারলাম না। কেমন যেন আমার চোখে একটা নেশা লেগে গেল একে দেখে। আমার শরীরে জোরে একটা চিমটি দিয়ে বলল, এই ফালতু ছেলে, কোথায় হারিয়ে গেলে? এবার ম্যামের কথায় আমার হুঁশ আসলো। ভালো আছি ম্যাম, আপনি? আমি ভালো নাকি মন্দ সেটা জেনে তুই কি করবি? আগে বল, তুই এখানে কি করিস? নাকি আমার পিছু নিতে নিতে এখানে চলে আসলি? দেখেন ম্যাম, সেদিনের জন্য আমি সত্যি অনেক সরি। বইয়ের সাথে রাগারাগি করে এসব হয়েছে। সেটা জেনে আমি কি করব? তুই আমার পিছু নিয়ে এখানে আসলি কেন, আগে সেটা বল। আমি আপনার পিছু নিয়ে এসেছি মানে? এর মাঝে আমার আম্মু আর অচেনা একজন মুরব্বী আসলো। আম্মু আমাকে দেখিয়ে বলল, এ হলো আমার ছেলে, আর লাদেন ইনি হলো তোর রহিম চাচা। আমি রহিম চাচাকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? বাবা, এই তো সেই কবে যে তোমায় দেখেছি মনে নেই, অনেক বড় হয়ে গেছো তুমি দেখি। আর এ হলো আমার ছোট মেয়ে। যাকে এতক্ষণ আমি বস বস বলছিলাম সে নাকি রহিম চাচার মেয়ে। তাহলে কি আমি এতদিন ওনার অফিসে চাকরি করেছি আর আমি নিজেও জানি না?
রহিম চেঁচানো ছোট মেয়ের দিকে তাকিয়ে বলল, তা রিয়ামা, তুই লাদেনকে চিনিস নাকি? বাবা চিনি তো। ও আমাদের অফিসে আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। আঙ্কেল অবাক হয়ে বললেন, আমাদের অফিসে চাকরির জন্য আসছিল, আর তুই কি চাকরি দিস নাই? আমি কথার মাঝে বলে উঠলাম, সমস্যা নেই আঙ্কেল, এখন এসব কথা বাদ দেন। আমি এখন অন্য একটা অফিসে চাকরি নিয়েছি। আসলে আমার যে চাকরি নেই সেটা বললাম না। ওই বলছি না, যদি নিজের যোগ্যতায় কিছু করতে পারি তাহলে চাকরি নেব। আর যে কোম্পানি থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেই কোম্পানিতে আমি আর কোনোভাবেই চাকরি নেব না। আচ্ছা, তোরা তাহলে কথা বল, আর যেখানে সেখানে যাবি না একদম। আচ্ছা আম্মু। আঙ্কেল যেতে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি অনেক সরি, আমি জানতাম না আপনি আমার বাবার বন্ধুর ছেলে। আরে না, সরি বলতে হবে না, অপরাধ ছিল তো আমারই, সরি বলতে হবে আমাকেই। আচ্ছা এসব কথা বাদ দেন, আপনি চাইলে আবার চাকরিতে জয়েন করতে পারেন। যেই কোম্পানি থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেখানে আমি কখনো আর পা রাখবো না। আচ্ছা বাবা, বুঝলাম, আমাদের হেড অফিসে তাহলে জয়েন করেন, আমি ব্যবস্থা করে দেই। ভুল যেহেতু আমার হয়েই গেছে। লাগবে না, আমার চাকরি আমি নিজেই খুঁজে নেব। আচ্ছা আপনার বউকে তো দেখতে পাচ্ছি না। ছেড়ে দিয়েছি। মানে বুঝলাম না। কি বুঝবেন যেখানে আমি নিজেই বুঝিনি? বুঝিয়ে বললেই তো বুঝি না কি। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বউয়ের পরকীয়ার সম্পর্ক ছিল, এই জন্য ছেড়ে দিয়ে চলে আসছি। আসলেই আমি সরি, না জেনে আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছি। আচ্ছা আমাকে যেতে হবে, আপনি থাকেন, আর যখন ইচ্ছা তখন আমাদের অফিসে গিয়ে চাকরি নিতে পারেন। এটা আপনার জন্য অফার বলতে পারেন। রিয়া যেতেই মুসকে একটা হাসি দিয়ে বললাম, যতটা খারাপ মনে হয়েছিল রিয়াকে ততটা খারাপ নয়। আমি তো ভেবেছিলাম ফালতু একটা মেয়ে হবে, কিন্তু না, ওদের অফিসে আবার চাকরি নেব কি না কিছুই তো বুঝতেছি না। পেছন থেকে কে জানি বলে উঠলো, লাদেন। পেছনে তাকিয়ে দেখি মিম আর ওর টাকলা হাজব্যান্ড। দেখে একেবারে বাবা মেয়ে মনে হচ্ছে। আমি মিমের দিকে তাকিয়ে বললাম, এটা বুঝি দুলা ভাই? মিম হ্যাঁ উত্তর দিল। ভদ্রতার খাতিরও জামাইকে বললাম, কেমন আছেন দুলা ভাই? টাকলা বেটা হেসে হেসে বলল, এই তো শালা, অনেকটাই ভালো আছি। তুমি ভালো আছো তো? মনটা চাইলো ওই ব্যাটার মাথায় একটা বেল ফাটাই। আমাকে শালা বলে, কত বড় সাহস! যে আমার বউ হবার কথা ছিল আজকে হয়ে গেলাম তার স্বামীর শালা। এটা কে বলে কপাল। মিমের সম্মানের দিকে তাকিয়ে বললাম, এই তো অনেকটাই ভালো আছি দুলা ভাই। মিম একটু সাইডে আসবি, তোর সাথে একটু কথা ছিল। মিম ওর জামাইকে বলল, 1 মিনিট দাঁড়াও, ও কি বলে শুনে আসি। মিমকে নিয়ে একটু সাইডে আসতে বললাম, শালি দেশে কি ছেলের অভাব ছিল? আরে লাদেন, আমি কি ছেলের কাছে বিয়ে হয়েছি? আমি তো টাকা দেখে বিয়ে হয়েছি, বুঝলি? আজকাল টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। জীবনে শুধু টাকাই চিনলি, এই বুড়া বেটা শরীরে শক্তি আছে যে তোর সাথে খেলা? আমাকে থামিয়ে দিয়ে মিম বলে উঠলো, লাদেন, এইসব বাজে বাজে কথা বলিস না একদম। উনি যেমন হোক আমার স্বামী, টাকাটা বড় বিষয় না, দুজনের মনের ভালোবাসাটাই হলো আসল। বিশেষ করে উনি আমাকে খুব ভালোবাসেন, ওই স্কুল জীবনের তোর মতোই। তুই তো আমাকে ছেড়ে চলে গেলি, একবার খোঁজও নিসনি। আবার শুনছি শহরে গিয়ে নতুন নতুন প্রেম করিস। তখন আমার কেমন লাগছিল এগুলো শুনে। সরি মিম, তোরে আমার এসব বলা ঠিক হয়নি। আসলে ভালোবাসাটাই হলো মেন, আর তোরে এভাবে একা রেখে আমার যাওয়াটাও ঠিক হয়নি। আরে পাগল, এই জন্য মাথা নিচু করতে হয় বন্ধুত্বের মাঝে? নো সরি নো থ্যাঙ্কস। আচ্ছা তুই একটু তোর দুলাভাইয়ের সঙ্গ দে, আমি আমার বান্ধবীদের সাথে দেখা করে আসি। এই আমাকে বিপদে ফেলে তুই কই যাস? আরে কিছুটা সময় থাক না। মিমের কথা শুনে আমি ওর জামাইয়ের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। তবে মিমের কথা সত্যি, শালা বুড়ে হলে কি হবে, অনেক ভালো মানুষ। দেখেন আমি আবার শালা বলছি, তাহলে ইনি আমার কাছে কীভাবে ভালো হলেন? হঠাৎ করে মিমের জামাই বলে উঠলো, শালাবাবু চলো একটু লাল পানি খেয়ে আসি। এই লাল পানিটা আবার কি দুলা ভাই? আরে খেলেই বুঝবা, চলো তো। মিমের জামাইয়ের কথা মতো আমি ওনার পেছন পেছন যাচ্ছি। আচ্ছা এই লাল পানিটা আবার কি? কিছুই তো বুঝলাম না। হঠাৎ মিমের স্বামী দাঁড়িয়ে হাত দিয়ে যেন ইশারা করে দেখালো। একটু পর 2টা গ্লাস আমাদের সামনে একটা ছেলে নিয়ে আসলো। সত্যি তো, এটার মাঝে তো লাল পানি। মুখ থেকে যেন এখানেই কুত্তার মতো লালা পড়তে শুরু করবে। কেমন জানি লাল পানিটির উপর একটা লোভ লেগে গেল। দুলাভাইয়ের আগে আমি হাতে নিয়ে ডপ ডপ করে মেরে দিলাম। এটা তো অনেক টেস্টি। আমি আবার বললাম, এই মিয়া একটু আনছেন কি চেটে খাওয়ার জন্য? বেশি করে নিয়ে আসেন যান। ছেলেটা তেরা চোখে আমার দিকে তাকিয়ে বলল, স্যার এটা বিদেশি মাল, এতে বেশি খাওয়া যাবে না। ধুর মিয়া, দেশি আর বিদেশি যাই হোক তুমি নিয়ে আসো। কি মিষ্টি। মিমের জামাই একটা হাসি দিয়ে বলল, শালাবাবু একটু পর টের পাবা এটা কি জিনিস। আমি গেলাম, তুমি থাকো। কিন্তু দুলা ভাই। পরে দেখা হবে শালাবাবু। বুঝলাম না।
উনি আমাকে লাল পানি খাওয়াতে আনলেন, আবার উনি নিজেই চলে গেলেন। কাহিনীটা কি ভাই? কিছুই তো মাথায় আসছে না। ছেলেটা আবার 2 গ্লাস নিয়ে আসলো। এবার একটু মজা করে খেলাম। ও মা, এখন আমার মাথা কেমন যেন করছে। তাড়াতাড়ি পাশের একটা চেয়ারে বসলাম। অনেকক্ষণ হয়ে গেল বসে আছি। একটু পর একটা মেয়ে এসে বলল, আরে ভাই, তুই এখানে বসে আছিস আর আমরা তোরে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। আরে বাহ, এই মেয়ে আমাকে ভাই বলছে কেন? আমার তো কোনো বোন নেই। মেয়েটা আমার হাত ধরে বলল, আরে ভাই চল তো, সবাই তোর জন্য অপেক্ষা করছে। হুট করে মেয়েটার হাত ছাড়িয়ে বললাম, আবার তুমি কোন খালামণি? আর তুমি এমন উল্টা হয়ে আছো কেন? মেয়েটা আমার মুখের কাছে কি জানি শুকিয়ে বলল, আজকে কাজ হয়ে গেছে ভাই, আমার কাজের কাজ করেছে। কে যে সে এসব খাওয়ালো? কি হয়েছে খালামণি? মেয়েটার চোখ রাঙিয়ে বলল, চুপ কর। ও মা, এই মেয়ের চোখ কি বের হয়ে যাবে নাকি? তাড়াতাড়ি চোখে নিচে 2 হাত দিয়ে বললাম, খালামণি আপনার চোখ তো বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধরেন। ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, আমি তোর খালামণি লাগি? এই দিন দেখতে হলো আজকে নিজের বোনকে কেউ খালামণি ডাকে? এর মাঝে আরেকটা মেয়ে এসে বলল, আরে লাদেন, তুমি এখানে কি করো? এই তো। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমি রাজা, চিনিস না আমাকে? সেদিন না তোরে বিয়ে করে আমার বউ করলাম। মেয়েটা তো আমার কথা শুনে চোখ বড় বড় করে ফেললো। বুঝলাম না কি এমন বলছি, কিন্তু এ তো আমার বউ। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েকে তো আমি বিয়ে করছি। এখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, উল্টা ডিগবাজিকে মাটিতে পড়ে গেলাম। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানার ওপর, আর আমার হাত পা রশি দিয়ে বাঁধা। জোরে চিৎকার দিয়ে বললাম, আম্মু। কিছুক্ষণ পর আম্মু এসে বলল, কি হয়েছে তোর? কি হয়েছে মানে? আমার হাত পা রশি দিয়ে বাঁধা কেন? আম্মু রাগ দেখিয়ে বলল, আমি তোরে কিছু বলবো না, যা বলার তোর আপুই তোরে বলবে। এর মাঝে আপু এসে বলল, আমাদের মান সম্মান তো আর রাখলি না। রাতে কি খেয়েছিলি? না মানে আপু, এখানে আমার কোনো দোষ নেই। ওই টাকলা বেটা আমার এসব খাওয়াইছে। হাতের বাঁধনগুলো খুলে দিয়ে বলল, আর একবার যদি এসব উল্টা পাল্টা জিনিস খাস না, একদম মেরে ফেলবো। যেই জিনিস তুই খেয়ে সহ্য করতে পারবি না সেটা খাস কেন? সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আমি আর খাবো না। যা হয়েছে তো হয়েছে, এখন যা গিয়ে নাস্তা কর। নাস্তা করে আপুর সাথে তোবার বেশি একটা কথা বললাম। বাসা থেকে বের হয়ে রিয়াদের বাসায় উদ্দেশ্যে যাচ্ছি। রাতে কাকে কি উল্টাপাল্টা কথা বলছি, মাপ তো চাইতেই হবে। তবে আমার এটা স্পষ্ট মনে আছে, রিয়াকে আমি বউ বলছি। ওই টাকলা মুরাদকে আমি ছাড়বো না। শালা আমাকে লাল পানি খাইয়ে পালিয়ে গেছে। কত বড় সাহস ওর! রিয়াদের বাড়িতে ঢুকতে দেখে বাসাটা সম্পূর্ণ নীরব। আঙ্কেল একা একা বসে কী জানি চিন্তা করছে। আমি আঙ্কেলের কাছে যেতেই বললাম, ভালো আছেন আঙ্কেল? আঙ্কেল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আরে লাদেন, তুমি রাতে তো ভালো করে কথাই বলতে পারি নাই, কই গিয়েছিলে তুমি? যাক তাহলে, আঙ্কেল কিছু জানে না, ভালোই হয়েছে। এই তো আঙ্কেল, একটু ঘুম ধরছিল তাই বাসায় চলে গেছিলাম। তো বলেন, এখানে একা একা বসে আছেন কেন? একটা বিষয় চিন্তা করছি বাবা। এখন আমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে যাবে কে? আমার ছোট মেয়ের কিছু কাপড় চোপড় রয়ে গেছে, সেগুলো দিয়ে আসবে, যে একটা মানুষ পাচ্ছি না। ও লাদিন, এখানে আসছো যেহেতু একটা হেল্প করো না, তুমি গিয়ে একটু দিয়ে আসবে। যা বাবা, নিজের ঝামেলা সকাল সকাল নিজেই ডেকে আনলাম। এটাকে বলে নিজের কপালে নিজেই কোড়াল দেওয়া। আমার ভেতরে আবার অনেক ভদ্রতা আছে, আমি সহজেই কাউকে না করতে পারি না। মন খারাপ করে বললাম, আপনি বলছেন আর আমি না করতে পারি? দেন গিয়ে দিয়ে আসি। আঙ্কেল আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি ছেলেটা সত্যি অনেক ভালো। হ্যাঁ, মানুষের উপকার করলে তো আমি ভালো হবই। আঙ্কেলের বাইকটা নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম। যেতে যেতে 9টা বেজে গেল। ওরে শালা, এটা বিয়ে বাড়ি নাকি অন্য কিছু? এত সুন্দর করে সব কিছু সাজানো দেখে অনেক ভালোই লাগছে। এখন তো আমার ভিতরে যেতেই ভয় করছে। কি করবো এখন? রিয়ার নাম্বার তো আমার কাছে নেই। আস্তে আস্তে হেঁটে বাসার ভিতর চলে গেলাম। সবাই সবার মতো ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা। একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলাম বউ কোন রুমে আছে। ছেলেটা আমার ব্যাগের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে কেমন কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে, মনে হচ্ছে কোথাও থেকে চুরি করে এসেছো তুমি। ছেলেটা এই কথাটা একটু জোরেই বলল। আশেপাশের কয়েকটা ছেলে আমার দিকে চলে আসলো। এবার আমি রাগেই বললাম, এই তোমরা আমাকে চেনো? আমি কে? আমি বউয়ের ছোট বোনের বয়ফ্রেন্ড। এটা বলতে সবাই সরে গেল। একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল। ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম। ভেতরে গিয়ে দেখি রিয়া ওর বোনের সাথে বসে আছে। আমাকে দেখতে পেয়ে রিয়া দাঁড়িয়ে বলল, আরে লাদেন, সকাল সকাল তুমি এখানে? এখানে এসেছি কি আর সাধে? তোমার বাবা সকাল সকাল আমাকে এখানে পাঠিয়ে দিল, কি করব বলো? আরে নাও, এখানে তোমার সব কাপড় চোপড় আছে। রিয়া হাসি মুখে আমাকে ধন্যবাদ জানিয়ে ব্যাগটা নিয়ে বলল, আসছো যেহেতু একটা ভালোই হয়েছে। আলু ভালো হয়েছে। সকাল সকাল কতটা পথ জার্নি করে আসলাম।
আচ্ছা থাকো তাহলে তোমরা, এখন আমাকে যেতে হবে। এর মাঝে রিয়ার বড় বোন বলে উঠলো, এখন যাওয়া যাবে না। তুমি আমার বাবার বন্ধুর ছেলে, সেই হিসাবে তোমার কিন্তু একটা দায়িত্ব আছে, মনে রেখো। ধুর, দিল মাথাটা গরম করে। যত সব ঝামেলা শুধু আমার ঘরে এসে পড়ে। রুমের বাইরে গিয়ে দেখছি কে কি করছে। হঠাৎ একটা ছেলে আসলো আমার কাছে, এসে জিজ্ঞাসা করলো, আপনি কি সত্যি রিয়াপুর বয়ফ্রেন্ড? আমি চুল ঠিক করতে করতে বললাম, কেন, এতে তোমার কোনো সন্দেহ আছে? ওর সাথে আমার সেই ছোটোবেলা থেকে সম্পর্ক। ছেলেটা মন খারাপ করে চলে যেতে যেতে বলল, প্রেম করার আগে চাকা খেয়ে বাঁকা হয়ে গেছি। যদি রিয়া জানে এই কথা আমি বলছি, ও যে আমাকে কী করবে হিসাব নেই। এর মাঝে পিছন থেকে রিয়া ডেকে বলল, লাদেন, একটু সাথে আসো তো। বুঝলাম না, এই মেয়ে আমাকে আবার ছাদে কেন যেতে বলল? আগে যাই না একটু, দেখিও কি বলে। সাথে সাথে রিয়া আমার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, আমাকে তোর গার্লফ্রেন্ড বলিস? একটু ভালোভাবে কথা বলছি দেখে তুই গার্লফ্রেন্ড বলবি? রাতে বউ বললি কারণ তখন তুই মাতাল ছিলি, তাই কিছু বললাম না। কিন্তু এখন যেই ছেলেটা আমাকে প্রপোজ করবে বলছে, আর ওকে আমার অনেকটাই পছন্দ হয়েছে, আর তুই এসে একটা কথা কি জানিস, কাউকে মাথায় নিয়ে নাচতে নেই। তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আর কখনোই যদি এখানে আসিস না। রিয়ার কথাগুলো শুনে যেন এক মুহূর্তের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কি বললো রিয়া এসব? আমি তো জাস্ট একটু মজা করার জন্য এসব কথা বলছি। কিন্তু রিয়া এক মুহূর্তের জন্য ছাদে দাঁড়ালো না। চোখ লাল করে আমার দিকে একবার তাকিয়ে বলে গেল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, সুযোগ পেলেই শুধু ঘেউ ঘেউ করে, তবে সেটা নীরবেই ভালো পারে। ভেবেছিলাম বাবার বন্ধুর ছেলে যেহেতু একটু ভালোভাবে কথা বলি, কিন্তু এভাবে যে মাথায় উঠে নাচবে সেটা আগে জানতাম না। জান লাগে লাথি মেরে বিদায় করে দিতাম। রিয়ার শেষ কথাগুলো শুনে আমার শরীরটা মরিচের মতো জ্বলতে লাগলো। কি বলে গেল এসব? আমার তো মাথায় কাজ করছে না। আমি নাকি সুযোগ পেয়ে মাথায় উঠে নাচি? দাঁড়া, সুযোগ একদিন আমারও আসবে। বিয়েবাড়ি থেকে সরাসরি বের হয়ে গেলাম। আসলে দোষ একটু আমারও ছিল। আমি কেন একবারে কথা বলতে গেলাম, আর রিয়াকে আমি অনেকটাই ভালো মনে করা শুরু করছি। কিন্তু আজকে আমার সাথে কী ব্যবহার করলো। আনমনে বাইক চালাচ্ছি, হঠাৎ রাস্তার মাঝখানে একটা মাইক্রো এসে থামলো। যদি ব্রেক না করতাম সাথে সাথে আমার উপর দিয়ে চলে যেত। শরীরে এক গাদা রাগ নিয়ে বাইক থেকে নেমেই জোরে চিৎকার দিয়ে বললাম, মাইক্রো চালাতে আসছে নাকি মানুষ মারতে? দেখে শুনে গাড়ি চালানো যায় না? এটা বলতে গাড়ি থেকে 3টা ছেলে নেমে আসলো, এক একটা একেবারে দানবের মতো দেখতে। দেখে তো আমার বুকের ভিতর ভয় সৃষ্টি হয়ে গেছে। কারে কি বলে ফেলছি বাবা! যদি এক হাতে আমাকে একটা ঘুষি দেয়, আমাকে মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে। ছেলেগুলো আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। আমি ভয় পেয়ে একটু পিছিয়ে বললাম, সরি ভাইয়েরা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি তো এমনিই বলছি এই কথাটা। কিন্তু ছেলেগুলো কোনো রিয়াকশন করেনি। সরাসরি আমার কাছে এসে জোর করে আমাকে শূন্য তুলে মাইক্রোর ভিতরে নিয়ে গেল। 3জন সাধারণ ছেলে হলে কথা ছিল, একটু হলে লড়াই করতে পারতাম। কিন্তু এই 3টা দানবের মতো ছেলের সাথে আমার আর লড়াই করা অসম্ভব। আমার মুখে হাত দিয়ে একটা ছেলে এমনভাবে চেপে ধরেছে, মনে আমি এখানেই মারা যাব। গাড়ির ভেতরে আমাকে ফেলে দিয়ে বলল, এখানে চুপচাপ বসে থাক, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ভয়ে আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। আরও বেশি ভয় হচ্ছে, আমার পাশে সিটে বসে আছে একজন ডক্টর। উনি একটি ইঞ্জেকশনে কী যেন ওষুধ ঢুকাচ্ছেন। আমি যে কথাটা বলবো সেটাও পারছি না। বিশ্বাস করেন ভাই, আমার এতটা পরিমাণে ভয় লাগছে যা বলে আপনাদের বোঝাতে পারবো না। ডক্টর ইঞ্জেকশন হাতে নিয়ে ছেলেগুলোকে ইশারা করে বললো আমাকে ধরতে। এবার আমি ভয়ে বলে উঠলাম, ভাই আমাকে ছেড়ে দেন, আমি তো আপনাদের সাথে কোনো অপরাধ করিনি। আমার একটা পরিবার আছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আপনাদের হাতে পায়ে ধরে বলছি। কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না, সরাসরি আমার হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। আমি বুঝতে পারছি না ওরা আমার সাথে কী করতে চাইছে। চোখগুলো যেন আর কোনোভাবে খুলে রাখতে পারছি না। এই শালা আমাকে কী ইঞ্জেকশন দিল! একবার শুধু আমি এখান থেকে বেঁচে ফিরি, ছাড়বো না শালা ডক্টর তোরে। চোখ বন্ধ করেই শুনলাম একটা ছেলে বলছে, মামা এই একটা ছেলে দিয়ে কিছু হবে না, আমাদের আরও 2জন লাগবে। আর এভাবে যদি আমরা রাস্তার মাঝখান থেকে ছেলে তুলে আনি, তাহলে হয়তো আমরা আরও ধরা খেয়ে যাব। এখন আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আর আমাদের বসের যে রাগ, একবার যদি এই বিষয়ে জানতে পারে তাহলে আমাদের ছাড়বে না উনি। আর তোরা তো জানিস উনি একটা পশুর থেকেও নিকৃষ্ট, ওনার থেকে একজন পশুও ভালো আছে, একটু মায়া নেই ওনার ভিতরে। শুধু এই কথাগুলোই শুনতে পেলাম। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। শুধু চোখ বন্ধ হওয়ার আগে মনে মনে বললাম, আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে? জানি না ওরা আমার সাথে কী করছে। এখন সম্পূর্ণভাবে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। তবে যখন হালকা করে চোখ খোলার মতো শক্তি পেয়েছি, তখন তাকে দেখি আমার চারপাশে অন্ধকার পরিবেশ, কিছুই দেখা যাচ্ছে না। আর আমার শরীর এত ঠান্ডা লাগছে কেন? আমি এখন কোথায় আছি? তবে এখন এটা অনুমান করতে পারছি আমি একটা ড্রয়ারের ভিতরে আছি। লোহার মতো আমার চারপাশে কিছু আছে। হাত দিয়ে টান দিতেই কিছুটা বের হলো। এবার জোরে টান দিতে ড্রয়ার খুলে গেল।
ড্রয়ার থেকে আস্তে করে নামলাম, কিন্তু এ কি, আমার শরীরে কোনো কাপড় নেই, আমি একদম উলঙ্গ। এখানে প্রায় 100-র মতো ড্রয়ার আছে, শুধু আমারটা খোলা আর আমার সাথেরটা, বাকি সবগুলোতে তালা লাগানো। আমারটা ছাড়া যেটা খোলা ছিল সেটা খুলতেই দেখি ভিতরে কিছু নেই। তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের হতে হবে, নাহলে যে কোনো সময় আমি ধরা খেয়ে যেতে পারি। এই তো একজন ডক্টরের কাপড় চোপড় রাখা আছে, আমি সেগুলো গায়ে পরে নিলাম। আচমকা বাথরুম থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ যেন ভেতরে গোসল করছে। আইডি কার্ডে সুন্দর করে লেখা আছে ডক্টর রমেশ। আমার মনে হয় ইনিই গোসল করছে। আস্তে করে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিলাম, যাতে এখান থেকেও বাইরে হতে না পারে। এখন আমি ডক্টর রমেশ সেজে এখান থেকে বাইরে হতে পারলেই হলো। একটু সামনে এগোতে দেখলাম একটা ড্রয়ার থেকে রক্ত অল্প অল্প করে বেয়ে পড়ছে। এটা থেকে বুকের ভেতর কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠলো। এগুলো দেখে আমি অনুমান করতে পারছি এই ড্রয়ারগুলোতে কোনো না কোনো মানুষ রাখা আছে। তবে এরা জ্যান্ত নাকি মরে সেটা বলতে পারবো না। যেহেতু আমি বেঁচে গেছি, তাহলে ওরা অবশ্যই জ্যান্ত, হয়তো ইঞ্জেকশনের সাহায্যে অজ্ঞান করে রেখেছে। কিন্তু তাহলে এখান থেকে রক্ত পড়ছে কেন? তাহলে কি কোনোভাবে, ভাবতে আমার শরীরে সবগুলো লোম দাঁড়িয়ে গেল। এই রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। আগে আমি এখান থেকে কোনোভাবে বের হই। দরজা দিয়ে বেরোতেই দেখি ভেতরে 3টা বড় বড় রুম আছে। প্রথমটা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছি ভেতরে কি চলছে। বাইরে থেকে এটা দেখা যাচ্ছে একটা ছেলেকে কাটা হচ্ছে, ওর চোখ, কিডনি, মানে হয়তো দরকারি যা যাচ্ছে সব নেওয়া হচ্ছে। ও মাই গড, তাহলে কি ওরা রাস্তা থেকে ছেলে তুলে এনে এসব করে? একজন সুস্থ সবল ছেলেকে এভাবে মেরে ফেলে? একটু কি ওদের মনে মায়া লাগে না? তাহলে হয়তো এই আমার আগের ড্রয়ারগুলো সব মানুষকে এভাবে ওরা খোলা বক্সের মতো নিয়ে এসে এভাবে মেরেছে। হয়তো এই জন্য রক্ত পড়ছিল। এই ছেলের পর তাহলে কি আমার পালা ছিল? বুকের ভেতরটা এখন আধ ইঞ্চি ফাঁক হয়ে কাঁপাকাঁপি করছে। আর একটুর জন্য আমি মারা যেতাম, কিন্তু এখান থেকে বের হবার রাস্তা তো দেখা যাচ্ছে না। কিভাবে এখান থেকে বের হব? খুব সিক্রেট করে সব কিছু তৈরি করেছে এরা। এবার সামনের রুমটাতে গেলাম, এখানেও তেমন কিছু দেখলাম না, শুধু কিছু দরকারি যন্ত্রপাতি দেখলাম। এবারে সামনের রুমটাতে গেলাম, ওখানে একজন বয়স্ক মুরব্বী আর একজন মেয়ে বসে কি জানি কথা বলছে। আমি বোঝার চেষ্টা করছি যে ওরা কারা, যদি দেখে চিনতে পারি। বয়স্ক মুরব্বী যিনি, তাকে দেখে আমি 3 পা পিছিয়ে গেলাম। এখানে কি করে? আমার তো এখন সম্পূর্ণরূপে মাথা হেড হয়ে যাচ্ছে। যাকে আমি এতটা পরিমাণে ভালো মানুষ মনে করতাম, সেইখানে কি করে? এই ব্যক্তিটার কেউ না, ইনি হলেন একমাত্র মিমের জামাই। তাহলে এই ব্যবসা কেই শালাই করে? মেয়েটাকে তো কোনোভাবেই দেখতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তাও দেখতে পারছি না। তবে ধরা পড়ার এত ভয় নেই আমার এখন। আমাকে সবাই এখানে ডক্টর রমেশ বলে চিনবে, আর এখন সবাই সবার কাজে ব্যস্ত। হঠাৎ মেয়েটার চেহারাটা এক পলক দেখে মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিভাবে সম্ভব ভাই? এখানে রিয়া কি করে? না কেউ এই ব্যবসার সাথে জড়িত? কিন্তু এদের তো টাকার অভাব নেই, আর আমি তোর বোনের শ্বশুরবাড়িতে রিয়াকে দেখে আসছি। তাহলে রিয়া এখানে কি করছে? আমার তো ভাই এখন মাথায় কাজ করছে না। নাকি রিয়ার মতো দেখতে কেউ আছে? না না, এটা কখনোই হতে পারে না। আমি রিয়াকে খুব ভালো করে চিনি, কিন্তু যাদের সাথে আমার কিছুক্ষণের পরিচয়, ওরা, না, আর চিন্তা করতে পারছি না। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনলাম, পেছনে তাকে দেখে একজন ডক্টর এদিকে আসছে। এই তো যাওয়ার একটা রাস্তা খুঁজে পেয়েছি। ডক্টর আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, আরে রমেশ, তুই কখন এলে এখানে? তোর তো গোসল করতে যে সময় লাগে না। গলার কণ্ঠটা একটু মোটা করে মন খারাপ করে বললাম, বন্ধু, হঠাৎ আমার শরীরটা কেমন যেন করছে, আমি আর হাঁটতে পারছি না। বাসা থেকে খবর আসছে আমার বউ নাকি পেটে যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। আমি সেটা ওকে হাসপাতালে নেওয়ার মতো কেউ নেই, কিন্তু এখান থেকে আমি কিভাবে বের হব বল? আরে বন্ধু, এই বিষয় আমাকে আগে বলবি না? আমি একটা ব্যবস্থা করে দিতাম। তাড়াতাড়ি স্যারের কাছে চল। দরজা ঠেলে ভেতরে ঢোকাতেই বললাম, যাক, তাহলে ধরা পড়িনি। এখান থেকে কোনো মতো বেঁচে ফেলতে পারলেই হয়। মিমের জামাই আমাদের দেখেই বলল, তা ডাক্তার রমেশ, দেহ থেকে সব কিছু খুলে নেওয়া হয়েছে তো? আমার সাথে ডক্টর বলে উঠল, স্যার, সব কিছু ঠিক আছে, সব কাজ ওকে। তবে ডাক্তার রমেশের ছুটি চাই। ওর বোর পেটে যন্ত্রণা, মাটিতে পড়ে নাকি ছটফট করছে। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ওর বাসায় কেউ নাই। আর এই খবরটা শুনে নাকি ওর শরীরটাও কেমন কেমন জানি করছে। আপনি বলেন, বউ বাড়িতে অসুস্থ থাকলে কার মন ভালো থাকে বলেন? এর মাঝে রিয়া নামের মেয়েটা ধমক দিয়ে বলল, কোনো জায়গায় যাওয়া চাই নাই, চুপচাপ কাজ কর, নইলে তো জানোই তোদের অবস্থা কি হবে। মিমের স্বামী নামক ব্যক্তিটা এবার আমার দিকে তাকিয়ে বলল, ওকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। আর ডাক্তার রমেশ, তোমার আজকে নাইট ডিউটি আছে, তাড়াতাড়ি চলে আসবে, মনে থাকবে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কথা বললাম না, যদি ধরা পড়ে যাই। তবে রিয়া নামের মেয়েটার চোখ থেকে আগুন ঝরে পড়ছে,
ভাগ্য ভালো যে আমার মুখে মাস্ক লাগানো আছে, না হলে এর চোখ থেকে বেঁচে ফিরতে পারতাম না। আস্তে আস্তে রুম থেকে বেরোতেই আমি ডক্টরের পিছু করলাম। আমরা একেবারে শেষ সীমানায় গেলাম। যেতে দুইটা ছেলে এসে আমাদের চোখ বেঁধে ফেললো। আমার হাত ধরে টেনে কোথায় জানি নিয়ে গেল। আচমকা কি জানি একটা শব্দ হতে লাগলো। যখন চোখ খুললো তখন তাকে দেখে আমরা একটা জঙ্গলের ভেতরে আছি, আর আমাদের পেছনে একটা বাসা। আমার মনে হয় এই বাসার নিচেই ওরা এইসব কিছু করে। আমাদের নেওয়ার জন্য একটা মাইক্রো এলো। মাইক্রোতে বসে চিন্তা করছি, মানলাম রিয়ার মতো দেখতে কেউ একজন আছে, তাই বলে কি মিমের জামাইয়ের মতো দেখতে আরেকজন আছে? এটা কিভাবে সম্ভব? একজন হলে না কথা বলতে পারতাম, কিন্তু এখন তো দুইজন। কিভাবে সম্ভব? আর ওদের ভিতরে কি একটু মায় নেই? একজন মানুষ করে কিভাবে নিজ হাতে মারতে পারে? আর এসব কিডনি চোখ হাজার হাজার কোটি টাকা করে বিক্রি করে। আমাকে যে করে হোক খুব তাড়াতাড়ি এর একটা সমাধান করতে হবে। আর এরা কি সবাই আসল নাকি নকল, সেই বিষয়ে আগে আমাকে খোঁজ নিতে হবে। আমি এখানে কতদিনই বা ছিলাম, তাও আমাকে সব জানতে হবে। আমার সাথে বসে থাকা ডক্টর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বন্ধু, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। একটা বাসার সামনে এসে ডক্টর আমাকে বলল, বসকে তো তুই চিনিস, আমার এখন তাড়াতাড়ি যেতে হবে। তুই থাক কেমন, আর বাবিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। আমি মাথা ঝেঁকে বললাম ঠিক আছে। এটা বলতেই ওরা চলে গেল। ভাবলাম এখান থেকে চলে যাব, কিন্তু আমাকে কি যেন একটা টানছে। আমার কারণে এত মানুষের প্রাণ যেতে পারে না। যেহেতু আমি সব কিছু জানি আর নিজ চোখে দেখেও আসছি, তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতেই হবে। তাই ভাবলাম যদি রমেশের বউকে বলে কিছু একটা করতে পারি। দরজায় গিয়ে কলিং বেল বাজাতে সুন্দর একজন মেয়ে দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলো। হয়তো এটাই রমেশের বউ। শালার টাকা থাকলে কি এত সুন্দর বউ হয়? হয়তো সম্ভব। রমেশের বউকে ছাড়িয়ে মুখে মাস্ক সরিয়ে বললাম, আমি রমেশ না। মেয়েটা আমাকে দেখে চোখ বড় বড় করে ফেললো আর ধীরে সুস্থে প্রশ্ন করলো, আপনি কে? আর আমার স্বামীর এই পোশাক আপনি কোথায় পেলেন? আমি সরাসরি প্রশ্ন করলাম, তোমার জামাই কিসের চাকরি করে? এটা তুমি ভালো করে জানো তো? মেয়েটা স্বাভাবিকভাবেই উত্তর দিল, না জানার কি আছে, ও তো একজন ডক্টর। আমি বললাম, তাই নাকি? তোমার জামাই ডক্টর? যে একজন মানুষের জীবন নিতে পারে সে কিভাবে ডক্টর হতে পারে? আপনি কি বলছেন এসব? এত তোতলাতে হবে না। যে একই বিছানায় একই স্বামীর সাথে শুয়ে থাকে, সে কি আর জানবে না তার স্বামী কিসের কাজ করে? এটা তো কখনোই হতে পারে না। এই মুহূর্তে মেয়েটার ফোনে কল আসলো, আর ফোনটা রিসিভ করে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি এবার বুঝে গেলাম আমি যখন থেকে পালিয়ে আসছি এই খবরটা অলরেডি হয়তো সবাই জেনে গেছে। রমেশের বউ যে ফুলদানি দিয়ে আমাকে আঘাত করবে, অমনি একে ধরে বললাম, আমাকে মারবি না? টাকার জন্য তোরা সব করতে পারিস। দাঁড়া, তোদের জীবনে উচিত শিক্ষা দিচ্ছি তোরে। চুলের মুঠি ধরে বাসা থেকে বের করলাম। ও জোরে চিৎকার দিয়ে বাঁচা বাঁচা বলছে। বুঝলাম তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে। ওখানে ও শরীর থেকে সম্পূর্ণ কাপড় টেনে খুলে ফেললাম। মেয়েটা আমার সাথে জোরাজোরি করছে আর বলছে আমার এমন সর্বনাশ করবেন না। আমি মানছি আমি অপরাধ করেছি। আমি আর কোনো কথা না শুনে ও শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলোকে রাস্তায় এনে ফেলে চিৎকার করে বললাম, এ আমার বউ, আজকের দিনের জন্য তোমাদের কাছে ফ্রি করে দিলাম। যদি কারো মন চায় ফ্রিতে সব কিছু করতে পারো, এই বাসাটাও ফ্রি আছে যদি কেউ চাও তো। এটা বলতেই তিনটা ছেলে চলে আসলো, আর সে চোখের পলকে আমার সামন থেকে রমেশের বউকে তুলে নিয়ে গেল। পেছন থেকে জোরেই বললাম, ভাই, ভাইরাল একটা ভিডিও চাই আমি। আমার মুখে মাস্ক থাকার কারণে কেউ চিনতে পারেনি। ভেবেছিলাম ওকে মেরে ফেলবো, কিন্তু আমার পক্ষে মানুষ খুন করা কখনো সম্ভব না। আমি নিজে একজন মানুষে আবার একজনকে কিভাবে হত্যা করতে পারি? তাড়াতাড়ি ওখান থেকে সরে গেলাম, নয়তো আবার যদি কেউ চলে আসে তাহলে ধরা খেয়ে যাব। আমাকে একমাত্র যদি কেউ চিনে থাকে তবে সেটা রমেশের বউ। কিন্তু আজকের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, আর আশা করি আমি ধরা পড়বো না। তারপর আমি একটা দোকানে গিয়ে বললাম, ভাই 1 মিনিট কথা বলা যাবে? কিছু টাকা আনার ছিল। আপুকে কল দিতেই আপু ধরেই বলল, কে বলছেন? আপু আমি। আপু অনেকটা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুই কই? আজ 3 দিন ধরে তুই নিখোঁজ। রিয়ার বাবা সহ আমরা সবাই মিলে ধরে খুঁজছি, কিন্তু পাইনি। তুই কই আছিস এখন? আজ 3 দিন ধরে আমি নিখোঁজ, আর আমি নিজেই জানি না। অবশ্য জানবো কিভাবে? আমি তো অজ্ঞান ছিলাম। হ্যাঁ আপু, আমি একটু ঢাকায় এসেছি একটা এমার্জেন্সি দরকারে। আবার একটা হেল্প কর না। যেভাবে বলছিস মনে হচ্ছে জানো আমি তোর জন্য আপু না। আচ্ছা সরি। শোন আপু, এই নাম্বারে কিছু টাকা দিতে পারবি? আমি এসে তোরে দিয়ে দেবো। পকেট মারা হয়েছে। আমার কিপ্টে ভাইয়ের পকেট মারা হয়েছে সেটা আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। ধুর, এমনি আসি বিপদে, তুই দিবি কিনা তা বল। দিচ্ছি। ফোনটা কেটে দাও। 2 মিনিট পরে টাকা এসে গেছে। এখন আবার বাড়িতে যেতে হবে। টিকিট কেটে বাসে উঠে গেলাম। বসে বসে চিন্তা করছি, আজকে যা দেখলাম তা কি আসলেই সত্যি, নাকি আমার চোখের দেখা ভুল? কিন্তু নিজ চোখে যা দেখেছি তা তো আর অবিশ্বাস করতে পারি না।
আমার মনে হচ্ছে এসব কিছু আমি একা খুঁজে বের করতে পারবো না। আমার কাউকে দরকার, কিন্তু কাকে আমি এই কথা বলবো? কে বা আমার কথা বিশ্বাস করবে? একা একা এসব কাজ করা কখনোই সম্ভব নয়। আজকে 3 দিন হয়ে গেল। আমি যদি বলি রিয়া ওর বড় বোনের শ্বশুর বাড়ি, তাহলে কি ভুল হবে? হয়তো না। সবার আগে আমাকে এই খোঁজ নিতে হবে। রিয়া এই 3 দিন কোথায় ছিল? যদি সত্যি সত্যি রিয়া হয়, তাহলে আমি ছাড়বো না ওকে, কোনোদিনও না। রমেশের বইয়ের থেকে ওকে আরও বড় শাস্তি দেব। ওরা কীভাবে পারে মানুষের জীবন নিয়ে খেলতে? একটু কি মায় নেই ওদের ভিতরে? হালকা করে ঘুমিয়ে গেলাম। প্রায় অনেকটা পথ জার্নি করার পর বাজারে চলে আসলাম। বাজার থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি বাড়িতে চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখি আম্মুর আপু বসে রুটি বেলছে। আমাকে দেখতে পেয়ে আম্মু রাগ করে বলল, নবাব সাহেব এসেছে। কাউকে কিছু না বলেই ধপ করে কেউ কোথায় চলে যায়। আম্মুর কাছে গিয়েই সরি বললাম। আসলে কি বলবো বলো, এমার্জেন্সি একটা দরকার ছিল, আর বস কল করেছিল, তাড়াতাড়ি ওনার সাথে দেখা করতে হবে। কি আর করবো বলো, পরের আন্ডারে কাজ করি, ওনার কথা তো মানতে হবে। এই 3 দিন কিছু কাজ করে আসলাম, আরও কয়েকদিন বেশি ছুটি পেলাম। ভালো হয়েছে না বলো? তোবা কিচেন থেকে বের হতে হতে বলল, অনেক ভালো হয় ভাইয়া, কিন্তু তুই আমাদের একটা কল করে এই কথা তো বলতে পারতি। আর তোর ফোন বন্ধ বলছে কেন? বলছি না আপু, তোরে আমার পকেট মারা হয়েছে, তুই তো বার আম্মুকে বলিসনি কেন? আচ্ছা আগে গোসল করে আসি, শরীরটা অনেক গরম হয়ে আছে। আপু আস্তে করে বলল, সেদিনের মতো কথা বলে এত দেরি করিস না। আরেকবার যদি এই মিমের সাথে তোরে দেখি না, পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখবো, এটা মনে রাখিস। মিমদের পুকুরে নেমে মনের সুখে গোসল করছি। হঠাৎ কে জানি বলল, কে রে পুকুরে এভাবে নেমে গোসল করে? মাথা তুলে দেখি মিম। কেন? আমি মারবি নাকি? শালা তুই কথা বলিস না, কই গেছিলি হঠাৎ করে? ভাবছিলাম তোর সাথে একটু ঘোরাঘুরি করব, কিন্তু তোর আর কোনো খবরই নেই। আমার সাথে তো ঘোরাঘুরি করা লাগবে না, আমি বিবাহিত মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করি। আচ্ছা মিম, একটা কথা তোর কাছ থেকে জানার ছিল। বল। তোর জামাই কোথায়? আরে ওর খবর কি আর পাওয়া যায়? ও বিয়ের দিনে চলে গেছে, তোর সাথে কথা হলো না, এরপরে চলে গেছে। আচ্ছা তোর হাজবেন্ড কিসের ব্যবসা করে কিছু জানিস তুই? এগুলো শুনে তুই কি করবি? আরে বল না। তাহলে উঠানে উঠায় এক জায়গায় বসে এসব কথা বলি, আর তোর যদি চাকরির দরকার হয় আমাকে বলতে পারিস। মনে মনে বললাম, তোর জামাইয়ের মতো আমি পশু চাকরি করতে চাই না। শালা পশু চাই তোর নিকৃষ্ট। যদি কি একবার আমি হাতের কাছে পাই না, তখন দেখিস আমি কি করি। এই শালা পানিতে দাঁড়িয়ে কি চিন্তা করছিস? উপরে আয়। এখন আমার গোসল হয়নি, এখন বল তোর স্বামী কিসের ব্যবসা করে? এত পাগল হলি কেন? বলবো নে, আজকে বিকালে চল কোথাও গিয়ে ঘুরে আসছি, আর এসব কথা বলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আই লাদেন, তুই এই 3 দিন কোথায় ছিলি রে? এই তো মিম, একটু অফিসের দরকারি কাজে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, সেগুলো করে আসছি। হঠাৎ পুকুর পাড়ে এসে তোবা বলল, ভাইয়া, রিয়া আপু আমাদের বাসায় আসছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। এবার জেনে আমার ভয়টা আরও বেড়ে গেল। তাহলে কি এর পেছনে রিয়াও আছে? আরও কি কোনোভাবে জেনে গেছে যে আমি পালিয়ে চলে আসছি? যদি একবার জেনে যায়, ওরা আমার পরিবারকে কিছুতেই ছাড়বে না। আগে গিয়ে দেখি, কোনোভাবে ওর মনে সন্দেহ জাগানো যাবে না যে আমি পালিয়ে আসা ব্যক্তিটা। মিম আবার জোরে বলে উঠল, এরিয়া সকাল সকাল আবার তাদের বাসায় কেন? নাকি তোরের দিয়ে করে দরকার আছে? হতেও পারে। আচ্ছা মিম তুই থাক, বিকেলে তোর সাথে কথা হবে, কেমন? আচ্ছা যা। পুকুর পাড় থেকে উঠে কাপড় পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়েই দেখি রিয়া আর মিমের জামাই। হায় হায়, এখন কি হবে? তো বলুন তো বন্ধুরা, এরপর কি হয়েছে একটু গেস করুন। আর এর পরের ঘটনাটা এর পরের পর্বে দেওয়া হবে। তো গল্পটা কেমন হচ্ছে কমেন্ট করতে বলবেন না। দেখা হচ্ছে নতুন গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।